Yes, sir. Thank you. So let's start the class. Last class আমরা মনে হয় চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 দেখেছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 3 স্যার থেকে শুরু করব। জি স্যার হচ্ছে আপনি তো আমাকে ইনভাইট করেন নাই স্যার, আমি তো এখনো অ্যাকাউন্টটা খুলতে পারি নাই। আপনাকে তো আমি ইনভাইট করেছি। আপনার নামটা আমার স্পেশালি মনে আছে কারণ আপনার জন্য রিকোয়েস্ট এসেছে আমার কাছে। আপনি আপনার স্যার আমি AUB এর তো ইমেলটা একটু চেক করেন। AUB এর ইমেল, আচ্ছা স্যার করতেছি। ওই ইমেলে আপনার ইনভাইটেশনটা গিয়েছে। আচ্ছা স্যার। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 দেখেছিলাম, রাইট? সো আজকে আমরা চ্যাপ্টার 3টা দেখব। চ্যাপ্টার 3 থেকে আসলে বেসিক্যালি আমাদের মেইন যে পড়াশোনা সেটা শুরু হয়। আমি যদি আপনাদেরকে একটু আমার স্ক্রিনটা শেয়ার করি, জাস্ট গিভ মি আ মোমেন্ট। Okay, I think you all can see my screen. Yes, sir. তো আমরা বেসিক্যালি আজকে চ্যাপ্টার 3 থেকে শুরু করব। So chapter 3টা হচ্ছে the Windows. Okay, they are very familiar, the Windows operating system. আজকের ক্লাসে আমরা দেখব যে what is actually Windows operating system, what is the history of Windows, how it's developed, what are the main functionalities of it, কিভাবে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিভিন্ন ধরনের লগ, সিকিউরিটি ভালনারেবিলিটিস, সিস্টেম অ্যানালাইসিস, অপারেশন, এই জিনিসগুলো কিভাবে আমরা চেক করতে পারি অ্যাজ এ সক অ্যানালিস্ট, রাইট? সো দেখা যায় যে একটা অপারেশনের মোস্ট অফ দ্য ডিভাইসই থাকে বেসিক্যালি উইন্ডোজ ডিভাইস, যেহেতু উইন্ডোজটা এখন অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি, রাইট? সো খুবই কম আসলে লিনাক্স বেসড সিস্টেমগুলো একটা অর্গানাইজেশনে বা একটা কোম্পানিতে থাকে। ম্যাক্সিমাম ইউজাররা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে। সো উইন্ডোজ অপারেটিং সিস্টেম একদিকে যেমন স্টেবল, অনেক বেশি পপুলার, তেমনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভালনারেবিলিটিস গুলো অনেক বেশি। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের রিস্ক গুলো অনেক বেশি, উইক পয়েন্টস গুলো উইন্ডোজেরই অনেক বেশি। যদিও এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ইটসেলফ ইট ইজ বিল্ড অন লিনাক্স কার্নেল, উইন্ডোজের ব্যাকএন্ডে যে কার্নেলটা রান করে সেটা আসলে একটা লিনাক্সেরই কার্নেল। জাস্ট ওরা ওদের গ্রাফিক্যাল ভিউটাকে একটু জাস্ট ওদের মতো কাস্টমাইজড করে দিয়েছে। এটাকে মাইক্রোসফট বলে মাইক্রোসফট নিউ টেকনোলজি, মাইক্রোসফট অ্যান্টি। আমরা যে উইন্ডোজগুলো এখন ইউজ করি এগুলো সবই মাইক্রোসফট নিউ টেকনোলজি সিরিজ। উইন্ডোজ 7 থেকে শুরু করে সবই মাইক্রোসফট অ্যান্টি টেকনোলজিতে আমরা পাচ্ছি। উইন্ডোজ 7, 8, 10 এখন ইউজ করি, 11 কিছুদিন পরে আসবে। এগুলো সবই মাইক্রোসফট অ্যান্টি নিউ টেকনোলজি। মাইক্রোসফট টোটাল তাদের উইন্ডোজ লাইফে 3টা টেকনোলজি ইউজ করছে। টোটাল 3টা টেকনোলজি তারা ইউজ করছে। একটাকে তারা বলে MS DOS. Did you heard the name MS DOS? MS DOS. Yes, sir. শুনেছি স্যার। Microsoft DIX operating system. Microsoft DIX operating system. This is the first generation of Windows. পরবর্তীতে তারা নিয়ে এসেছে মাইক্রোসফট অ্যান্টি, মাইক্রোসফট নিউ টেকনোলজি। উইন্ডোজ 7, আই মিন উইন্ডোজ এক্সপির পর থেকে, উইন্ডোজ এক্সপির পর থেকে ওদের যতগুলো এডিশন সবই বেসিক্যালি মাইক্রোসফট অ্যান্টিতে। এরপরে মাইক্রোসফট যেটা আনতেছে এটা হইতেছে মাইক্রোসফট ক্লাউড, Microsoft Cloud Technology. So I think you all heard about the Windows 365. Windows 365. Oops, sorry. Windows 365. Windows 365. Right. So this is called Microsoft Cloud PC. হ্যাঁ, আপনারা যেমন আপনাদের AOB স্টুডেন্ট আইডির এগেইনস্টে অফিস 365 ইউজ করতে পারেন, উইন্ডোজ 365 লঞ্চ হইলে আপনারা একটা মিনিমাম ফিচার্স এর আন্ডারে ইউজ করতে পারবেন। ওকে, সো দিস ইজ দ্য ক্লাউড পিসি। এখানে জাস্ট আপনাকে ব্রাউজার ইউজ করতে হবে। মানে আপনি যে অপারেটিং সিস্টেম ইউজ করেন না কেন, এটা একটা মিনিমাল অপারেটিং সিস্টেম হতে পারে, এটা র্যাম
জাস্ট একটা ব্রাউজারকে অপারেশনেবল র্যাম হইলেই আপনি পারবেন। আপনার এত হার্ড কোর প্রসেসর, আপনার এত র্যাম, এগুলো আপনার কিছু প্রয়োজন হবে না। আপনার জাস্ট একটা গুড ইন্টারনেট কানেক্টিভিটি প্রয়োজন হবে। তো আস্তে আস্তে কিন্তু আমরা এদিকে আগাচ্ছি। কিছুদিন পরে দেখবেন যে এই হার্ডওয়্যার বেসড উইন্ডোজ আর থাকবে না। হ্যাঁ, হয়তো কোন একটা ডিভাইস আসবে যেটা শুধু একটা গেটওয়ে, যেটা আমাদেরকে জাস্ট ইন্টারনেটে কানেক্টিভিটি দিবে। সো দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং টু বি ইন্টারনেট বেসড। সো এটা হচ্ছে মাইক্রোসফট ক্লাউড, এমএস ক্লাউড, যেটাকে মাইক্রোসফট বলে মাইক্রোসফট ক্লাউড। সো এখানে ওরা ইন্ট্রোডিউস করছে উইন্ডোজ 365। তো এই তিনটা হচ্ছে মাইক্রোসফটের উইন্ডোজ সিরিজ। মাইক্রোসফট ডস, মাইক্রোসফট ডিক্স অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট এনটি, মাইক্রোসফট নিউ টেকনোলজি এবং মাইক্রোসফট ক্লাউড। ওকে, সো মাইক্রোসফট ডস যেটা ডিক্স অপারেটিং সিস্টেম, যেটা প্রিভিয়াসলি ইট ইজ নোন অ্যাজ অ্যাকচুয়ালি ডিক্স অপারেটিং সিস্টেম, অনলি ডিক্স অপারেটিং সিস্টেম, ডস ডিক্স অপারেটিং সিস্টেম। সো ডিক্স অপারেটিং সিস্টেমকে মাইক্রোসফট পরে পারচেজ করে নেয়। তো ডিক্স অপারেটিং সিস্টেমের ফিচার্স ছিল যে আপনি কোনো একটা ম্যাগনেটিক ড্রাইভে আপনি কোনো কিছু রিড রাইট করতে পারতেন, মানে আপনি কোনো ইনফরমেশন রিড করতে পারতেন, আবার ওখান থেকে কোনো ইনফরমেশন আপনি রাইটও করতে পারতেন। এটা ছিল আসলে ডস অপারেটিং সিস্টেমের কাজ। ডস অপারেটিং সিস্টেম যেটা, এটা শুধুমাত্র একটা ম্যাগনেটিক ড্রাইভে অপারেশন রিড করা এবং রাইট করার পারমিশন দিত, নাথিং এলস। পরবর্তীতে মাইক্রোসফট এটাকে পারচেজ করে নেয়, ডস অপারেটিং সিস্টেমকে ওরা পারচেজ করে নেয় এবং ওরা এটাকে কাস্টমাইজড করে নাম দেয় এমএস ডস, মাইক্রোসফট ডিক্স অপারেটিং সিস্টেম। তো প্রথমে যে উইন্ডোজটা ছিল সেটা ছিল আসলে এমএস ডস, মাইক্রোসফট ডিক্স অপারেটিং সিস্টেম। পরবর্তীতে মাইক্রোসফট এমএস ডসকে একটা গ্রাফিক্যাল ভিউ দেয়, একটা গুই ভিউ দেয় এবং ওরা এটাকে নাম দেয় উইন্ডোজ 1। এটাকে ওরা নাম দেয় উইন্ডোজ 1। সো আপনারা যদি একটু উইন্ডোজ 1টা দেখেন, ফরসে একটু যদি উইন্ডোজ 1টা দেখাই, উইন্ডোজ 1, so this is the Windows 1. So see, এখান থেকে দেখতে পাচ্ছেন যে this is actually built on MS DOS. You see, MS DOS exclusive, and this is the version 1.0.1. Okay, copyright 1985, মানে এটা এই উইন্ডোজ 1টাকে ইন্ট্রোডিউস করা হয় কততে? 1985 এ। 1985 এ ফার্স্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেম কে ইন্ট্রোডিউস করা হয়, যেখানে মেইন পারপাসটা ছিল আসলে একটা ডিস্কে রিড রাইট করা, একটা ডিস্কে কিছু ইনফরমেশন রাইট করে রাখা অথবা কিছু ইনফরমেশন রিড করে রাখা। দেখেন মেমোরি সাইজ কত ছিল, ডিস্ক স্পেস অলমোস্ট 3 MB, 3 MBর মতো ছিল ডিস্ক স্পেস, অলমোস্ট 3 MB ডিস্ক স্পেস ছিল। তার মধ্যে এমএস ডসই প্রায় 60% স্পেস নিয়ে নিত। এমএস ডস ওদের যে গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেমটা ছিল, এটাই অলমোস্ট 60% মতো স্পেস ওদের নিয়ে নিত। খুবই কম স্পেস থাকতো কোন একটা ডেটা কে সেভ করে রাখার জন্য ইন উইন্ডোজ 1 অপারেটিং সিস্টেম। সো এটা ইনভেন্ট হয় কততে? 1985, বেসড অন এমএস ডস এক্সক্লুসিভ, যেটা বেসিক্যালি ছিল মাইক্রোসফট 1। সো তখনকার সময় ফ্লপি ডিস্ক ইউজ করা হতো, ফ্লপি ডিস্ক। এখন তো এটা ম্যাগনেটিক হার্ড ডিস্কে পরিণত হয়েছে, আবার আরো মডিফাইড এসএসডি তে এসেছে, যেখানে সবই সক সিস্টেম ওদের চিপ বেসড। এখন টেকনোলজি অনেক আপডেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো, এই জিনিসগুলো আমরা আজকে দেখবো বেসিক্যালি, উইন্ডোজ হিস্টরি, রিভলিউশন অফ উইন্ডোজ, what are the features inside the Windows, what is the structure of Windows, how Windows start up. এই জিনিসগুলো we gonna see in today's class. I have made a prepare a slide for you. I just have a view. The Windows operating system basically the প্রথমে history. So এই যে এখানে দেখতে পারতেছেন, starting with the MS DOS. Previously it was actually known as disk operating system or DOS. Okay, পরবর্তীতে মাইক্রোসফট এই ডিস্ক অপারেটিং সিস্টেমটাকে পারচেজ করে তারা MS DOS নাম দেয়, স্টার্টিং দ্য MS DOS. সো ওই যে উইন্ডোজ 1 এর আগে ওদের যে অপারেটিং সিস্টেমটা ছিল MS DOS, ডিস্ক অপারেটিং সিস্টেম। সো দিস ইজ দ্য ভিউ অফ MS DOS. সো এটা পুরোটাই CLI বেসড ছিল, আপনাকে এখানে বিভিন্ন কমান্ড লাইন ইউজ করে কাজ করা লাগতো।
কমান্ড লাইন ইন্টারফেস বেস ছিল। যদিও এখানকার কিছু কমান্ড এখনো মাইক্রোসফট রেখে দিয়েছে ফর ইউজ। এই এমএস ডস এর এখনো কিছু কমান্ড লাইন আমরা রেগুলার লাইফে এখনো ইউজ করি, যেমন ফরসে ডিরেক্টরি ট্রাভেল করার জন্য, মানে ফোল্ডার ট্রাভেল করার জন্য, হ্যাঁ, কোনো কিছু রিমুভ করার জন্য, কপি করার জন্য, পেস্ট করার জন্য, ডিলিট করার জন্য যে বেসিক সিনট্যাক্স গুলো আমরা ইউজ করি, সেই বেসিক সিনট্যাক্স গুলো এখনো মাইক্রোসফটের যে লেটেস্ট অপারেটিং সিস্টেম গুলো এখনো এটাকে ক্যারি আউট করতেছে। এগুলাকে এখনো এমএস ডস থেকে বেসিক্যালি এগুলোকে নিয়ে আসা হয়েছে। সো এই জিনিসগুলো এখানে আলোচনা করা। সো এই যে দেয়ার আর সাম, এখন যে অপারেটিং সিস্টেমটা, এই যে এমএস ডস এর পর স্টার্টিং দ্য উইন্ডোজ 1 ইন 1985 এ তারা উইন্ডোজ 1 কে স্টার্ট করে, এবং এই যে উইন্ডোজ 1 এর পর তারা যে অপারেটিং সিস্টেম গুলোকে নিয়ে আসে এগুলোকে বলা হয় মাইক্রোসফট নিউ টেকনোলজি অর এনটি, এমএস-এনটি। সো এমএস ডস এর পর যে টেকনোলজিটা আসে, উইন্ডোজ এক্সপি থেকে শুরু করে উইন্ডোজ 11 পর্যন্ত যত মাইক্রোসফটের প্ল্যাটফর্ম সবই এনটির আন্ডারে বিল্ড করা, মাইক্রোসফট নিউ টেকনোলজির আন্ডারে বিল্ড করা। ওকে, সো নিউ টেকনোলজিটা প্রিভিয়াসলি শুধুমাত্র 36 বিট ছিল, 36 বিট অপারেশন সিস্টেম ছিল। উইন্ডোজ 7 কে যখন ইন্ট্রোডিউস করা হয় তখন মাইক্রোসফট এই 36 বিটটাকে রিপ্লেস করে এবং 36 বিটের সাথে ওরা 64 বিটকেও অ্যাড করে। সো প্রিভিয়াসলি যখন এটা 36 বিট ছিল, হ্যাঁ, তখন যেই এক্সিকিউশনটা ছিল, উইন্ডোজ তো মাল্টি ইউজার অ্যাপ্লিকেশন এক্সিকিউটেবল সিস্টেম, তখন যে এক্সিকিউশন গুলো ছিল 36 বিট অপারেটিং সিস্টেমে মাল্টিপল অপারেশন, 36 না 32? সরি 32 বিট অপারেটিং সিস্টেমে মাল্টিপল অপারেশন গুলোকে ওরা এক্সিকিউট করতে পারতো না। ফরসে মাল্টি ইউজার টাস্ক, অথবা ফরসে হাই পারফরমেন্স গেমিং, অর ফরসে সাম কমপ্লেক্স ভিডিও রেন্ডারিং, হ্যাঁ, অথবা কমপ্লেক্স সফটওয়্যার অ্যাপ্লিকেশন, কমপ্লেক্স ডেটা মাইনিং, এগুলোকে মাইক্রোসফট 32 বিটে করতে পারতো না। ইট ইজ ক্রিয়েটিং সাম প্রবলেম, কারণ 32 বিটে যেই মেমোরি অ্যালোকেশন গুলো ছিল, এই মেমোরি অ্যালোকেশন গুলো খুবই কম ছিল, অনলি 4 বিলিয়ন। হ্যাঁ, আমরা যদি 2 টু দি পাওয়ার 32 দেখি অলমোস্ট 4 বিলিয়ন আমরা মেমোরি অ্যালোকেশন পাই এখানে, 4 বিলিয়ন মেমোরি অ্যালোকেশন। সো 4 বিলিয়ন মেমোরি অ্যালোকেশনে এই কমপ্লেক্স টাস্ক গুলোকে সলভ করা যেত না। তো পরবর্তীতে যখন তারা 64 বিটকে ইন্ট্রোডিউস করলো তখন দেখা গেল যে এখানে মেমোরি অ্যালোকেশনের নাম্বারটা একটু হিউজ হয়ে গেল। সো এই কমপ্লেক্স টাস্ক গুলোকে তখন একটু ইজিলি সলভ করার প্রসেস শুরু তারা করলো। মেবি নিয়ার ফিউচার দে মাইট কাম আপ উইথ 128 bit operating system. Maybe in near future they might come up with 128 bit operating system যেখানে আরো মেমোরি অ্যালোকেশন থাকবে, আরো কমপ্লেক্স টাস্ক, কমপ্লেক্স ডেটা মাইনিং, কমপ্লেক্স ভিডিও রেন্ডারিং, আরো মাল্টি ইউজার কমপ্লেক্স টাস্ককে সলভ করা যাবে। ওকে, সো দ্যাটস দ্য হিস্টরি অফ মাইক্রোসফট অ্যাকচুয়ালি, হাউ দে ইভ্যালুয়েট। এগুলাই এখানে ডিসকাস করা। আর এই যে those are the ms dos কমান্ড লাইনগুলো, হ্যাঁ, যে dir, এটা কি কারণে ইউজ করা হতো? show the list of all files in the current directory or folder, যে আমি যদি সবগুলা ফাইলের লিস্ট দেখতে চাই আমার সিস্টেমে, তখন আমি যে dir ইউজ করি। ফরসে আমি যদি একটু দেখাই, আমি ধরেন আমার ডি ড্রাইভে যাই, দিস ইজ মাই ডি ড্রাইভ। সো আমি যদি dir লিখি, সো আমি এই যে দেখতে পাচ্ছি যে আমার ডি ড্রাইভে আমার কি কি আছে, হাউ মেনি ফোল্ডার্স আই হ্যাভ, and with full details. Okay, so this is one folder, this is one dir, this is another folder, another folder. So there are some folders. তো আপনি যদি কোনো ডিরেক্টরির আন্ডারে, কোনো একটা ডিরেক্টরির আন্ডারে অথবা কোনো একটা ফোল্ডারের আন্ডারে যদি সবকিছু দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে যে dir দিয়ে এটাকে এক্সিকিউট করতে হবে। এখন ধরেন আপনি এখান থেকে আপনি you want to go to my ISM, you want to go here, অথবা you want to go to work. How can you do this? You just say cd work,
Okay, you can go to what? CD stands for change directory. CD stands for change directory. So you are in the work. So work এর আন্ডারে এখন কি আছে, আপনি যদি আবার dir দেন তাহলে আপনি যে দেখতে পারবেন যে ওয়ার্ক এর আন্ডারে কি আছে। সো ওয়ার্ক এর আন্ডারে বেসিক্যালি আমার একটা মাত্র ফাইল আছে which is lms। হ্যাঁ, একটা মাত্র এখানে আমার একটা ফাইল রাখা আছে যেটা lms, এবং আর কোনো কিছু নাই। এগুলো সব হিডেন, এগুলো সব সিস্টেম হিডেন ফাইল, এ বাদে আর কোনো কিছু নাই। ওকে, সো আপনি যদি এখানে একটা ফরসে ফাইল ক্রিয়েট করতে চান, you want to create a file, how can you create a file? You can say make directory, make dir, make directory, then ডিরেক্টরির নাম দিবেন। ফরসে আপনি নাম দিলেন abc। সো আপনার একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আপনি dir দিয়ে দেখতে চান, ফরসে আপনি দিলেন dir। সো এই যে আপনি এখন দেখতে পাচ্ছেন যে আপনার একটা অলরেডি ফাইল ক্রিয়েট হয়ে গেছে abc। তো এই যে অপারেশন গুলো আমি যে করলাম, এগুলাই আগে ছিল ms dos। This was the ms dos। বোঝা গেছে? সো এখানে কিছু কমান্ড লাইন এখানে দিয়ে দেওয়া আছে, যেমন এই যে dir, cd change directory, দেন এই যে cd ডট ডট দিয়ে আপনি ব্যাকওয়ার্ড আসতে পারবেন। ফরসে আপনি এখন কোথায় আছেন? ওয়ার্কে আছেন, আপনি আবার ডি ড্রাইভে ব্যাক করতে চান, সো আপনি যদি যে cd ডট দেন cd ডট সো আপনাকে এই যে আবার ব্যাকওয়ার্ড ট্রাভেল করে নিয়ে আসবে। ওকে, তো এই জিনিসগুলো এখানে লেখা আছে যে ডিল ফাইল নেম দিলে ডিলিট হয়ে যায়, দেন কপি সোর্স ডেস্টিনেশন দিতে হয়, এই যে mkdir ক্রিয়েটস এ নিউ ডিরেক্টরি। হ্যাঁ, যে রেন, আমি যদি কোনো ফাইল রিনেম করতে চাই তাহলে আমাকে কি ইউজ করতে হয়? রেন দিয়ে আমি ফাইলকে রিনেম করতে পারবো। হ্যাঁ, দেন আমি হেল্প দিয়ে দেখতে পারবো ফরসে যে আমি দেখতে চাই যে dir আমাকে কিসে হেল্প করতে পারে। সো যে dir হেল্প যদি আমি দিই, হেল্প dir যদি আমি দিই হেল্প dir, সো আমি এই যে দেখতে পারবো যে what are the sub parameters that I have under dir. Okay, what are the sub parameters that I have inside the dir, যে আমি এখানে কি কাজ করতে পারি। ফরসে যে dir, then this is the drive, this is the path, this is the file name। এখানে যে অ্যাট্রিবিউটস গুলো দেওয়া আছে, সো এই ডিফারেন্ট অ্যাট্রিবিউটস এর স্পেসিফিকেশন কি এই যে এখানে দেওয়া আছে। আমি যদি dir/a দিই তাহলে ডিসপ্লে ফাইলস উইথ স্পেসিফিক অ্যাট্রিবিউটস দেখাবে আমাকে। আমি যদি b দিই তাহলে ইউজ বেয়ার ফরম্যাটে আমাকে দেখাবে, অর্থাৎ একটা সামারাইজড ফরম্যাটে দেখাবে। আমি যদি c দিই তাহলে ডিসপ্লেস দ্য 1000 সেপারেটেড ইন ফাইল সাইজ দেখাবে, ফাইল সাইজ সহ আমাকে দেখাবে। তো এই অ্যাট্রিবিউটস গুলো এখানে দেওয়া আছে। তো ব্যাপারটা এমন না যে আপনাকে কোনো কিছু আসলে মুখস্থ করে কাজ করা লাগবে। আপনি জাস্ট হেল্প কমান্ডটা ইউজ করে কোনো একটা পার্টিকুলার কমান্ডের আন্ডারে কি অ্যাট্রিবিউটস আছে, ইউ ক্যান এক্সপ্লোর দোজ থিং। ওকে, সেগুলো আপনারা একটু দেখে নিন কিভাবে এগুলোকে এক্সপ্লোর করতে হয়। এখান থেকে আপনাকে এক্সামে আসতে পারে যে আপনি একটা ফাইল ক্রিয়েট করবেন, রিনেম করবেন, এটাকে সেভ করবেন ইউজিং কমান্ড লাইন ইন্টারফেস। ওকে, সো ইউ মাইট নিড দোজ থিং, সো এগুলোকে একটু প্র্যাকটিস করেন। এগুলো সব এক্সপ্লেনেশন আপনাদের এই যে নেট একাডে দিয়ে দেওয়া আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম হিস্টরি। হ্যাঁ, এই যে এখানে এগুলা সব দিয়ে দেওয়া আছে, এই যে সব দিয়ে দেওয়া আছে। সো ডোন্ট ওয়ারি, এখান থেকে আপনারা একটু দেখে নিয়ে এগুলো একটু প্র্যাকটিস করেন যে কোনটাতে কি কাজ হয়। এগুলো খুবই সহজ। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি আর কি আছে। সো দেন দ্য উইন্ডোজ ভার্সন সম্পর্কে এখানে বলা আছে, যেগুলা আমি অলরেডি ডিসকাস করে দিছি। সো উইন্ডোজ প্রথম রিলিজ হয় 1993 তে, বেসিক্যালি দ্য উইন্ডোজ নিউ টেকনোলজি যেটাকে আমরা বলি। তারপরে মাইক্রোসফট অনেক উইন্ডোজকে রিলিজ করছে। আমরা যদি উইন্ডোজ ভার্সন গুলো একটু দেখতে চাই, তো দোজ আর দ্য উইন্ডোজ ভার্সনস দ্যাট হ্যাভ বিন রিলিজড ফর মেবি লাস্ট ফিউ ডিকেডস। উইন্ডোজ 7 থেকে বেসিক্যালি দ্য নিউ টেকনোলজির যে ইভলিউশনটা শুরু হয়, বিকজ উইন্ডোজ 7 থেকে ওরা 64 বিটকে ইন্ট্রোডিউস করে। তার আগে উইন্ডোজ এক্সপি যেগুলো ছিল এগুলো সবই 32 তে অপারেট করতো। যদিও উইন্ডোজ এক্সপি ইজ এ পার্ট অফ এনটি মাইক্রোসফট নিউ টেকনোলজি, বাট ইটস
অপারেশন ওয়াজ অন 32 বিট। সো ওদের রিভলিউশনটা ওরা ধরে উইন্ডোজ আসলে 7 থেকে। উইন্ডোজ 7 এর পর থেকে মাইক্রোসফট আসলে পপুলার হওয়া শুরু করে। উইন্ডোজ 7 ওয়াজ অ্যাকচুয়ালি গ্লোবালি ভেরি মাচ পপুলার। ইনফ্যাক্ট এখনো অনেক সিস্টেমে উইন্ডোজ 7 ইউজ করা হয় বিকজ উইন্ডোজ 7 ওয়াজ দ্যাট মাচ স্টেবল। বাট উইন্ডোজ 7 হ্যাভ ফিউ প্রবলেমস, লাইক উইন্ডোজ 7 এর কিছু ভালনারেবিলিটিস ছিল যেগুলোকে পরবর্তীতে এক্সপোজ করা হয় এবং অনেক সিস্টেমকে কম্প্রোমাইজ হয়ে যেতে হয় উইন্ডোজ 7 এর জন্য, যার কারণে মাইক্রোসফট উইন্ডোজ 10 এবং রিসেন্টলি তারা উইন্ডোজ 11 ও আনতেছে। The main thought behind Windows 10 and 11 is the vulnerability. Windows 10 have some vulnerabilities যেগুলা পরবর্তীতে মাইক্রোসফট এক্সপ্রেস করে। মাইক্রোসফট was first decide that they will not update the Windows anymore. I mean Windows 10 is the last version of their Windows. এখন তারপরে জাস্ট ফিচারস আপডেট করবে তারা, বাট নতুন উইন্ডোজ যে ইন্ট্রোডিউস করবে they don't think about that. বাট যেহেতু উইন্ডোজ 10 come up with lots of vulnerabilities যেগুলো পরবর্তীতে থ্রেট হিসেবে দাঁড়াইতে পারতো অনেক সিস্টেমে, that's why they have to compromise their Windows 10 and have come up with a new Windows which is Windows 11. Okay, so host based operating system এর সাথে সাথে মাইক্রোসফট সার্ভার বেসড অপারেটিং সিস্টেমও রান করানো শুরু করে ফর সে উইন্ডোজ সার্ভার। মাইক্রোসফটের উইন্ডোজ 12 সার্ভার যেটা, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সার্ভার রাইট নাও, এখনো যেটা অনেক স্টেবল, যেটা এখনো দ্য ফাউন্ডেশন অফ সার্ভারস যেটাকে বলা হয়। অনেক অপারেশন এখনো উইন্ডোজ 12 সার্ভারে এখনো রান করে। ওকে, সো those are some Windows version for Microsoft. Okay, so প্রতিটা ভার্সনের আন্ডারে আবার ওরা অনেকগুলা সাব ভার্সন রান করে। যেমন উইন্ডোজ 10 এ উইন্ডোজ 10 হোম আছে, উইন্ডোজ 10 প্রো আছে, প্রো এডুকেশন আছে, এন্টারপ্রাইজ আছে, এডুকেশন লাইসেন্স আছে, হ্যাঁ, আইওটি কোর উইন্ডোজ আছে, মোবাইল উইন্ডোজ আছে, মোবাইল এন্টারপ্রাইজ উইন্ডোজ আছে। সো এক একটা উইন্ডোজ আসলে এক এক ধরনের অপারেশন বা এক এক ধরনের এক্সিকিউশনের জন্য বেসিক্যালি ডেভেলপ করা। যেমন আমরা যেটা নর্মালি ইউজ করি দ্যাট ইজ উইন্ডোজ হোম। নর্মাল যে উইন্ডোজটা আমরা ইউজ করি দ্যাট ইজ বেসিক্যালি উইন্ডোজ হোম। পরবর্তীতে এটাকে আমরা প্রো অথবা এন্টারপ্রাইজে ট্রান্সফার করি। ম্যাক্সিমাম যেই পার্সোনাল ইউজের জন্য আমরা যে উইন্ডোজগুলো ইউজ করি পার্সোনাল ইউজের জন্য দ্যাট ইজ বেসিক্যালি প্রো ভার্সন অফ উইথ দ্য উইন্ডোজ। আর অর্গানাইজেশনাল বেসড যখন উইন্ডোজ আমরা মেনটেন করি দ্যাট ইজ বেসিক্যালি দ্য এন্টারপ্রাইজ বেসড উইন্ডোজ। তো এন্টারপ্রাইজ বেসড উইন্ডোজের কিছু ফিচার্স আছে। কেমন ফিচার্স? যেমন অর্গানাইজেশনের যে অ্যাডমিন, হি ক্যান অ্যাকচুয়ালি কন্ট্রোল এভরি লাইসেন্সড উইন্ডোজ। সে প্রত্যেকটা লাইসেন্স উইন্ডোজের কে কন্ট্রোল করতে পারবে কিছু কিছু প্যারামিটার, যেমন সিকিউরিটি অ্যাসেসমেন্ট, উইন্ডোজ আপডেট স্ট্যাটাস, হ্যাঁ, দেন হু ইজ অ্যাকচুয়ালি ইউজিং হোয়াট উইন্ডোজ, হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন হি হ্যাভ ইনস্টল ইনসাইড হিজ উইন্ডোজ। এই বেসিক কিছু প্যারামিটার্স আন্ডার উইন্ডোজ এন্টারপ্রাইজ অপারেটিং সিস্টেম হি ক্যান মনিটর। ওকে, ফর এডুকেশনাল পারপাস মাইক্রোসফট হ্যাভ দ্য এডুকেশন লাইসেন্স। তো এডুকেশন লাইসেন্সে কিছু ফিচার্স আছে, যেমন এডুকেশন লাইসেন্সের আন্ডারে কিছু সফটওয়্যার ওরা পারপেচুয়াল প্রোভাইড করে মাইক্রোসফটের আন্ডারে, যেগুলো কিছু ডেটা মাইনিং অথবা গ্রাফ ডিজাইনিং অথবা মেবি কোনো ক্রিয়েশন, এই জিনিসগুলো এন্টারপ্রাইজ লাইসেন্সের সাথে আসে। তারপর আইওটি কোরের জন্য উইন্ডোজ স্টেবল করা হয়েছে। সো আইওটি যেহেতু ক্লাউড বেসড, সো ওই ক্লাউড সিস্টেমকে অ্যানালাইসিস করার জন্য কোন অপারেটিং সিস্টেমটা রান করবে, তো মাইক্রোসফট এখানেও পার্টিসিপেট করছে আইওটি কোর দিয়ে। ইনফ্যাক্ট আপনারা যদি কখনো আইওটি নিয়ে কাজ করেন তাহলে দেখবেন যে আপনারা যেই সার্ভার আইওটিটা ক্রিয়েট করবেন সেখানে একটা অপারেটিং সিস্টেম রান করানো লাগে। তো আপনার যদি সার্ভারটা করছে, ইফ ইউ আর ইউজিং এ রাসবেরি পাই, so you are actually using a Raspberry operating system, right? If you are using a Linux server, so you are using a Linux operating system. ঠিক তেমন ভাবে মাইক্রোসফটেরও আইওটি কোর অপারেটিং সিস্টেম আছে, যেখানে আপনারা আইওটি ক্লায়েন্ট গুলোকে কানেক্ট করতে পারবেন, সেগুলোকে মনিটর করতে পারবেন, সেগুলো থেকে ডেটা অ্যানালাইসিস করতে পারবেন, প্রেডিকশন রেজাল্ট দিতে পারবেন, and everything is very very simple. Okay, and তারপরে যে মোবাইল ভার্সন যেগুলো আছে এগুলো বেসিক্যালি সফট ডিভাইসের জন্য বানানো, আই মিন সিস্টেম অন এ চিপ, সফট ডিভাইস, সিস্টেম অন এ চিপ ডিভাইসগুলোর জন্য বানানো, যেগুলো খুবই লো ব্যান্ডউইথ ডিভাইস বলা যায় যেগুলোকে। ওকে, সো এই ধরনের ডিভাইসের জন্য বেসিক্যালি বানানো। প্রিভিয়াসলি দেয়ার ওয়াজ
উইন্ডোজ ফোন ইভেন, যেটাতে মাইক্রোসফট উইন্ডোজ রান করতো, মেবি উইন্ডোজ 8 দিয়ে সেটাকে মাইক্রোসফট লঞ্চ করে। মাইক্রোসফটের যে ফোনগুলো ওরা লঞ্চ করে উইথ পার্টনারশিপ উইথ নোকিয়া, they have launched that phone with actually the Windows 8. পরবর্তীতে তারা এটাকে উইন্ডোজ 10 এও মাইগ্রেট করে। ইনফ্যাক্ট এখনো যারা মাইক্রোসফট উইন্ডোজ ফোন ইউজার তারা কিন্তু উইন্ডোজ 8 অথবা উইন্ডোজ 10 ইউজ করে। ওকে, সো এই উইন্ডোজ 10টা বেসিক্যালি ওরা এখানে নিয়ে এসেছিল ওই ফোন অপারেটিং সিস্টেমের জন্য, যদিও এখন মাইক্রোসফট ফোন থেকে সরে এসেছে। সো আই হোপ ইন ফিউচার দে উইল নট develop their mobile operating system. Okay, so that's it. That's the versions of Microsoft Windows. Okay. So this is the GUI operation. I think you all know this. I don't need to explain. কোনটা task manager, কোনটা notification area, কোনটা recycle bin, এগুলো আপনারা সবাই জানেন। এগুলা এখানে এক্সপ্লেন করা আছে। এটা কিভাবে একটা ফোল্ডারে কি কি ফাংশন থাকে এগুলা এক্সপ্লেন করা আছে। এগুলা বাচ্চাদের পড়াশোনা, আই থিংক ইউ অল নো দিস। আচ্ছা, অপারেটিং সিস্টেম ভালনারেবিলিটিস, দ্যাটস এ ইন্টারেস্টিং থিং, যে অপারেটিং সিস্টেমে কি কি ধরনের ভালনারেবিলিটিস থাকতে পারে। সো প্রত্যেকটা অপারেটিং সিস্টেম আসলে কি, কিছু মিলিয়ন লাইনের কোড। একটা অপারেটিং সিস্টেমের ব্যাকএন্ডে আসলে কি রান করে, কোড রান করে। ওই কোডগুলোকে যেমন ভাবে এক্সিকিউশন দেওয়া হয় অপারেটিং সিস্টেমটা ঠিক তেমন ভাবে এক্সিকিউট করে। তো ধরেন একটা অপারেটিং সিস্টেম কিছু মিলিয়ন লাইনের কোড, এখন ওই অপারেটিং সিস্টেমের উপরে আপনি আবার কি বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করেন। সো প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আবার কয়েকশো লাইনের কোড অথবা কয়েক হাজার লাইনের কোড। তো ইটস বেসিক্যালি দ্য টাস্ক অফ কোডস or tasks of multiple process that is run by different modules of codes, right? So এই যে মিলিয়ন লাইন, এখান থেকে দেখা যায় যে কিছু লাইন is not pop up with your system. So এই লাইনগুলোর কোনো একটা ভ্যালু অথবা কোনো একটা ক্যারেক্টারের অথবা কোনো একটা ফাংশনের একটা ছোট্ট উইক পয়েন্টকে ধরে আপনার সিস্টেমকে কম্প্রোমাইজ করা পসিবল। একটা ছোট্ট সিস্টেমকে ধরেই আপনার সিস্টেমকে কম্প্রোমাইজ করা পসিবল। তো এখন আপনি তো এই যে মিলিয়ন লাইনের মধ্যে কোন লাইনটা বেসিক্যালি চেঞ্জ হয়েছে অথবা কোন লাইনটা কম্প্রোমাইজ হয়েছে, এটা ডিটেকশন প্রয়োজন, রাইট? সো এই ভালনারেবিলিটি ডিটেকশনের জন্য এই মাইক্রোসফট বেসিক্যালি সাজেস্ট সাম রেকমেন্ডেশন। মাইক্রোসফট কিছু রেকমেন্ডেশন সাজেস্ট করে, যেগুলো আপনার এই যে অপারেশন গুলো রান করে আন্ডার ইওর অপারেটিং সিস্টেম, এই অপারেশন গুলোর ভালনারেবিলিটিস গুলোকে একটু কমাইতে পারে অথবা উইক পয়েন্ট গুলোকে একটু কমাইতে পারে। যেমন দ্য ফার্স্ট ওয়ান ইজ ভাইরাস এন্ড ম্যালওয়্যার প্রোটেকশন, যেটাকে আমরা উইন্ডোজ ডিফেন্ডার হিসেবে ইউজ করি। ফর সে যে দিস ওয়ান, this is the Windows Defender. This is actually working for virus and malware protection. So I must turn on this thing. So virus এবং malware টা basically কি? It's basically a file অথবা it's basically a application that executes some malicious performance into your operating system. ভাইরাস এবং ম্যালওয়্যারটা আসলে একটা ফাইল অথবা একটা অ্যাপ্লিকেশন অথবা একটা সফটওয়্যার, যেটা আপনার সিস্টেমে এক্সিকিউট হয়ে ম্যালিশিয়াস পারফর্ম করে, মানে আনইউজুয়াল পারফরমেন্স করে, যেটা হয়তো আপনার কোনো ইম্পর্টেন্ট ডেটাকে কম্প্রোমাইজ করে দিতে পারে, আপনার প্রাইভেসি নষ্ট করতে পারে, অথবা আপনার সিস্টেমকে লক করে দিতে পারে। দ্যাট ইজ দ্য মেইন ওয়ার্ক অফ ডিফারেন্ট ভাইরাস অর ম্যালওয়্যারস, রাইট? সো to protect from those things, Microsoft recommend to use the virus and malware protection, যেটাকে Microsoft Windows Defender এর আন্ডারে ইন্ট্রোডিউস করে রাখছে। সো এখানে আপনি যে ভাইরাস এবং থ্রেট প্রোটেকশন পাবেন। ওকে, দিস ইজ দ্য বেসিক্যালি দ্য ম্যালওয়্যার এন্ড ভাইরাস প্রোটেকশন। যদিও উইন্ডোজ ডিফেন্ডার এখন অনেক অ্যাডভান্স ও অনেক লেয়ারে প্রোটেকশন দেয়। তারপরে দ্য নেক্সট থিং ইজ আননোন অ্যান্ড আনম্যানেজড সার্ভিসেস। আননোন অ্যান্ড আনম্যানেজড সার্ভিসেস। তো আপনি যখন একটা সিস্টেমকে রান করেন, আপনার সিস্টেমের ব্যাক এন্ডে কিন্তু অনেক সার্ভিস রান করে। সো এখানকার কিছু সার্ভিস থাকে যেগুলো আনওয়ান্টেড, যেটা আপনি চান না কিন্তু আপনার সিস্টেমের ব্যাক এন্ডে সেটা রান করতেছে। যেমন আমি এখন কি রান করতেছি, আমি যদি একটু দেখাই, আমি একটা পাওয়ার পয়েন্ট রান করতেছি, মাইক্রোসফট টিমস রান করতেছি, ফরসে আমি এটাকে কেটে দিই, আর আমি গুগল ক্রোম রান করতেছি, রাইট? আমি যদি আমার সিস্টেমে কি
টাস্ক ব্যাক এন্ডে চলতেছে, আমি যদি এটা দেখতে চাই, so I can go to task manager, and under task manager I can see what are the services that is running. যেমন my Zoom is running, but it shouldn't be running in my right now, right? So এটা কি আমার ব্যাক এন্ডে রান করতেছে, right? So এটা আমার আনওয়ান্টেড একটা সার্ভিস, so I can end this process. তো এখানে আপনি প্রসেস ম্যানেজমেন্ট দেখতে পারবেন, এবং এখানে দেখেন এই যে সার্ভিসেস দেখতে পারবেন যে আপনার কি কি সার্ভিসেস রান করতেছে, এই যে রানিং সার্ভিসেস, কি কি সার্ভিসেস আপনার এখানে রান করতেছে, ইউ ক্যান সি এভরি সার্ভিসেস। সো আমরা যখন এক্সপার্ট সিস্টেম অ্যানালাইসিস্ট হব, সিস্টেম অ্যানালাইসিস যখন আমরা এক্সপার্ট হব, তখন প্রত্যেকটা সার্ভিসের আমরা মিনিং খুঁজে পাবো। যেমন ফর সে এনআইএসআই, এই সার্ভিসটা কি পারপাসে রান হয়, so you can check the description that this service is actually network store interface service. So আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এই সার্ভিসটা বেসিক্যালি আমার কোন একটা নেটওয়ার্ক ইন্টারফেসের সাথে রানিং। so I can open the service here I can open the service here যে এই সার্ভিসটা আমার সার্ভিস স্টেশনে কোথায় কোথায় রান করতেছে। তো প্রত্যেকটা সার্ভিসের আন্ডারে কিছু চাইল্ড সার্ভিস রান করতে পারে, যেমন এই যে এনএসআই এর আন্ডারে দেখেন আমার ব্লুটুথ, আমার ওয়াইফাই, হ্যাঁ, আমার কমপোর্ট, এগুলা সব রান করতেছে। আমি যদি এটাকে বন্ধ করে দিই, আমার ডিএসসিপি, হ্যাঁ, আমার এই যে ফাইল শেয়ারিং সার্ভিস, আমার গুগল ক্রোম এর আন্ডারে রান করতেছে। সো আমি যদি এটাকে এখন বন্ধ করে দিই, সো বাই ডিফল্ট এই চাইল্ড প্রসেস গুলো কি হয়ে যাবে, ইট উইল অটোমেটিকলি টার্ন অন। তো প্রত্যেকটা সার্ভিস যে আসলে একলা এক্সিকিউশন হয় ব্যাপারটা তা না, প্রতিটা সার্ভিসের আন্ডারে কিছু চাইল্ড প্রসেস থাকতে পারে। ওকে, সো যখন আমরা কোনো সার্ভিস নিয়ে কাজ করব, তখন আমাদেরকে দেখতে হবে যে ওই সার্ভিসের আন্ডারে কি কোনো চাইল্ড প্রসেস রান করতেছে কিনা। যদি কোনো চাইল্ড প্রসেস রান করে সেটা ভালনারেবল কিনা, we have to also analyze those stuffs. ওকে, সো এই হচ্ছে ওদের সার্ভিস পারফরম্যান্স। দেন encryption is another thing. for say যে আপনি আপনার সিস্টেমের পাসওয়ার্ড সেট করছেন, আপনার ইউজারের পাসওয়ার্ড আছে না, আপনি আপনার সিস্টেমে পাসওয়ার্ড সেট করছেন। নাও এই পাসওয়ার্ডটা যদি আপনার সিস্টেমে প্লেন টেক্সটে সেভ থাকতো, সো হাউ উইল ইট বি? এই পাসওয়ার্ডটা যদি আপনার সিস্টেমে প্লেন টেক্সটে সেভ থাকতো, সো উইল ইট good for your system? No, definitely no. Why? Because to save a password in a plain text is very vulnerable. If my system get compromised or someone get access into my system, he can see my passwords, isn't it? So especially the password, or for say some important data should be totally encrypted in your system. Okay, so কিছু কিছু জিনিসের জন্য মাইক্রোসফট recommend the encryption also. Then security policy, definitely আপনার ডিভাইসে গুড সিকিউরিটি পলিসি মেনটেন করা লাগবে। ওকে, এরপরে যেই ফিচার্স গুলো আছে লাইক ফাইল শেয়ারিং পারমিশন, হ্যাঁ, দেন উইক পাসওয়ার্ড সেটআপ না করা, দেন ফায়ারওয়াল অথেন্টিকেশন করা, দেন লগইন অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করা। যেমন কিছু কিছু টাস্ক, আমি যেমন আমার এখানে একটা ইউজার আছে, ফর সে দিস ইজ মাই ইউজার, রাইট? দিস ইজ মাই ইউজার। ইফ আই গো টু মাই system, go to my account, so I have one user, which is my local administrator, right? So আমি যখন একটা ইউজার ক্রিয়েট করি, ও বাই ডিফল্ট একটা অ্যাডমিনিস্ট্রেটর রোল পেয়ে যায়, এবং যেই সুপার অ্যাডমিন যে তার রোলে যে প্রিভিলেজ গুলো থাকে, মোটামুটি সব প্রিভিলেজই সে পায়, কিছু প্রিভিলেজ বাদে, কিছু ফাইলের প্রিভিলেজ বাদে বাকি সব প্রিভিলেজ গুলোই আমার যে লোকাল অ্যাডমিন থাকে সে বাই ডিফল্ট পেয়ে যায়। তো ডেফিনেটলি আপনাকে যখন কোনো সিস্টেম অ্যাপ্লিকেশনে যাবেন, অথবা আপনি যখন কোনো মাল্টি ইউজার সিস্টেম ক্রিয়েট করবেন যে আপনার ডিভাইসকে মাল্টিপল ইউজার ইউজ করতে পারে, ডেফিনেটলি ওই ইউজার গুলোর জন্য আপনি অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দিবেন না, ওদের প্রিভিলেজ লেভেলটাকে আপনি কমিয়ে দিবেন, যে ও কোনো নেটওয়ার্ক এডিট করতে পারবে না, ও কোনো ফায়ারওয়াল পলিসি চেঞ্জ করতে পারবে না, হ্যাঁ, ও কোনো ভাইরাস ডিটেকশন পলিসি চেঞ্জ করতে পারবে না। Okay, so একটা সিস্টেমে should be one admin user.
rest of the all should be special character, uppercase letter, lowercase letter, numbering system, এই জিনিসগুলোকে ইউজ করব। দেন ফাইল শেয়ারিং পারমিশন। সো আপনি যখন কোন একটা ফাইল ইউজ করবেন, for say I'm gonna use this file, আমি ধরেন এই ফাইলটা ইউজ করতে চাচ্ছি। সো এই ফাইলটার I have the share permission, যে আমি এটাকে কোথায় কোথায় শেয়ার করতে চাই, where I want to share this file. Under properties you can also check it. Under properties, under security you can check যে who have the authentication to change the file. So দেখেন আমার administrator, my system, all of those people have permission to change this file. So আপনার যারা গেস্ট ইউজার হবে তাদেরকে আপনি আপনার ফাইল শেয়ারিং পারমিশন থেকে রিমুভ করে দিতে পারেন। আপনি তাদেরকে শুধুমাত্র রিড অনলি পারমিশন দিতে পারেন, যে তুমি শুধু ফাইলটাকে রিড করতে পারবা, বাট ফাইলটাকে কোনো রাইট অথবা এক্সিকিউশন করতে পারবা না। এই ধরনের পারমিশন আপনি তাদের জন্য সেট করে দিতে পারেন। সো আপনার যেগুলো ইম্পর্টেন্ট ফাইল আপনার সিস্টেমের, তো আপনি সেই ফাইলগুলোকে আপনার পারমিশন আপনি সিস্টেম থেকে মেনটেন করতে পারেন, যে কার সাথে শেয়ার করতেছেন, কাকে রিড অনলি পারমিশন দিচ্ছেন, কাকে রাইট অনলি পারমিশন দিচ্ছেন। এই জিনিসগুলো আপনি ফাইল শেয়ারিং অপশন থেকে ইউ ক্যান মেনটেন দোজ থিংস। ওকে, সো মাল্টি ইউজার টাস্কের জন্য যখনই আমরা উইন্ডোজকে ইউজ করব তখন আমাদের এই জিনিসগুলোকে অবশ্যই কেয়ারফুল থাকা লাগবে, অথবা উইন্ডোজকে যখন সার্ভার হিসেবে ইউজ করব। অ্যান্ড ডেফিনেটলি দ্য ফায়ারওয়াল। তো উইন্ডোজের কিন্তু একটা নিজস্ব ফায়ারওয়াল আছে, যে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল উইথ অ্যাডভান্স সিকিউরিটি, যে এটাকে বলা হয় উইন্ডোজ ফায়ারওয়াল। সো এখান থেকে আপনি যে ইনবাউন্ড পলিসি, আউটবাউন্ড পলিসি এগুলোকে মেনটেন করতে পারবেন, যে কার ইনবাউন্ডে যাওয়ার অ্যাক্সেস আছে, কার আউটবাউন্ডে যাওয়ার অ্যাক্সেস আছে, আপনি এই জিনিসগুলোকে মেনটেন করতে পারবেন। ফরসে যে দিস ইজ এ সফটওয়্যার, রাইট? এই যে এটা আমার একটা সফটওয়্যার একটা রান করতেছে। তো আমি চাচ্ছি যে এই সফটওয়্যারটা যাতে নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন না করে, তাহলে আমাকে কি এই সফটওয়্যারটার আউটবাউন্ড পারমিশন কি ডিনাই করে দিতে হবে? তাহলে ও আর নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করবে না, ও ধরেন কোনো আর আপডেট নিবে না, বা কোনো ধরনের কোনো কমিউনিকেশনই করবে না। অনেক সময় দেখবেন যে আমরা অনেক কিছু ইউজ করতে লাগলে, যেগুলো অফলাইনে আমরা ইউজ করতে চাই, স্পেশালি অনেক সময় অনেক ক্র্যাক আমরা ইউজ করি যেগুলোকে অফলাইনে ইউজ করতে হয়, সেগুলো জাস্ট আউটবাউন্ড পারমিশন যদি আপনি বন্ধ করে দেন, সো দে উইল নট কানেক্ট, even you have the internet connectivity, but those software will not get the connectivity with the internet. That's the main objective of Windows Firewall. Now can you tell me what's the difference between Windows Firewall and Windows Defender? Can you tell me what's the difference between these two? নেটওয়ার্ক রিলেটেড গুলো ফায়ারওয়াল ম্যানেজ করে, Okay, আর রিয়েল টাইমে দেখাশোনা করে হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার। real time এ কি দেখাশোনা করে? মানে কোনো থ্রেড এক্সিকিউট হচ্ছে কিনা, বা কোনো ফাইল পারমিশন ছাড়া অ্যাক্সেস নিচ্ছে কিনা। মাঝে মাঝে এরকম দেখায় যে দিস ফাইল ট্রাইং টু অ্যাক্সেস ওই ধরনের ফাইল এরকম। আচ্ছা, আরেকটু কেউ একটু বলেন, একটু নেটওয়ার্কের ভাষাগুলো ইউজ করে বলেন, প্রপার টার্মস গুলো একটু যদি কেউ ইউজ করে বলেন। Anyone wants to share any idea? What's the main difference between a Windows Defender and Windows Firewall? Anyone? আচ্ছা বলেন দেখি, যে একটা নেটওয়ার্ক আর্কিটেকচারে হার্ডওয়্যার লেয়ারে কি কি অপারেশন হয়, আর সফটওয়্যার লেয়ারে কি কি অপারেশন হয়, কনসিডারিং দ্য ওএসআই মডেল। এনিওয়ান? একটা নেটওয়ার্ক আর্কিটেকচারে হার্ডওয়্যার লেয়ারে কি কি অপারেশন হয় এবং সফটওয়্যার লেয়ারে কি কি অপারেশন হয়, কনসিডারিং দ্য ওএসআই মডেল। ফিজিক্যাল লেয়ার এটা হার্ডওয়্যারে অপারেশন করে নাকি সফটওয়্যারে অপারেশন করে? ফিজিক্যাল লেয়ার যেটা, এটা কোথায় অপারেশন করে, হার্ডওয়্যারে আর সফটওয়্যারে? হার্ডওয়্যারে। ডেটা লিংক লেয়ার কোথায় অপারেশন করে, হার্ডওয়্যারে আর সফটওয়্যারে?
হার্ডওয়্যারে স্যার। মানে কনফিডেন্ট সফটওয়্যারে। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক লেয়ার কোথায় অপারেশন করে, হার্ডওয়্যারে আর সফটওয়্যারে? So network layer is a IP address routing কাজ করে আছে। কোন লেয়ারে অপারেশন করে, হার্ডওয়্যারে আর সফটওয়্যারে? সফটওয়্যারে। সফটওয়্যারে। আচ্ছা, অ্যাপ্লিকেশন লেয়ার কোথায় এক্সিকিউশন করে, হার্ডওয়্যারে আর সফটওয়্যারে? সফটওয়্যারে। প্রেজেন্টেশন লেয়ার? তো সফটওয়্যারে স্যার। তার মানে শুধু ফিজিক্যাল লেয়ারটা হার্ডওয়্যারে থাকে, বাকি সবই সফটওয়্যারে, তাই তো? জি স্যার। নো স্যার। তাহলে কোথায় কোনটা কোনটা? হ্যাঁ, হার্ডওয়্যারে থাকার কথা না স্যার, অ্যাপ্লিকেশন লেয়ারটা স্যার এটা হার্ডওয়্যারে এক্সিকিউট করার কথা না। অ্যাপ্লিকেশন লেয়ারটা হার্ডওয়্যারে এক্সিকিউট করার কথা। ওকে স্যার, অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার সফটওয়্যার আর এই স্যার অ্যাপ্লিকেশন তো মনে হয় সফটওয়্যারের কথা, কারণ অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আমরা কোনো কিছু সার্চ দিই। কোনো কিছু সার্চ দিই, তো তার মানে অ্যাপ্লিকেশন লেয়ারটা ইউজ করা হয় কোনো কিছু সার্চ দেওয়ার জন্য। আচ্ছা বলেন দেখি, অফিস 365 একটা সফটওয়্যার, এটা কোন লেয়ারে পারফর্ম করে? আচ্ছা আরো সহজ করে দিই, মেসেঞ্জার একটা সফটওয়্যার, এটা কোন লেয়ারে পারফর্ম করে? স্যার হার্ডওয়্যার তো অ্যাক্সেস ছাড়া আমরা কিছুই করতে পারবে না। মেসেঞ্জার একটা সফটওয়্যার, এটা কোন লেয়ারে পারফর্ম করে? মেসেঞ্জারের পারফরম্যান্সটা কোন লেয়ারে থাকে? স্যার যেহেতু এটা ইউজার ইন্টারফেস স্যার, সেহেতু এটা অ্যাপ্লিকেশনই পারফর্ম করবে। তাহলে তো আমাকে হতাশ করে দিচ্ছেন। আপনারা নেক্সট এক সপ্তাহ সবাই বেসিক নেটওয়ার্কিং পড়বেন, অন্যান্য যত সাবজেক্টের পড়াশোনা আছে সব বাদ দিয়ে শুধু বেসিক নেটওয়ার্কিং পড়বেন। এখন তো আপনাদের মাত্র সেমিস্টার শুরু হলো, কোনো কুইজ অ্যাসাইনমেন্ট এখন নাই, এখন তো আপনারা রিল্যাক্স, রাইট? সো নেক্সট এক সপ্তাহ শুধু বেসিক নেটওয়ার্কিং পড়বেন, আর কিচ্ছু না। নেটওয়ার্ক কি জিনিস, ওর রেফারেন্স মডেল কিভাবে কাজ করে, কোন লেয়ারে কি কি এক্সিকিউশন হয়, একটা আর্কিটেকচার বানাইতে হইলে আপনাকে কি কি জিনিস কনসিডার করতে হবে, এই জিনিসগুলো আপনারা নেক্সট এক সপ্তাহ পড়বেন। ভাইরাস এবং থ্রেট, it's a application layer protocol, আর this firewall he is actually running on network layer and transport layer. This firewall runs on network layer and transport layer. ও জাস্ট চেক করে যে কোন ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল কাউকে পারমিশন দেওয়া আছে কিনা অথবা কারোর জন্য ডিনাই করা আছে কিনা, আর ও চেক করে আমি যে এক্সিকিউশন গুলো করি অ্যাপ্লিকেশন লেয়ারে, এই এক্সিকিউশন গুলোতে কোনো ভালনারেবল ক্যারেক্টার আছে কিনা। ভাইরাস এবং থ্রেট প্রোটেকশন, এটার জন্য আপনার ডেটাবেজের প্রয়োজন হয়। তার মানে ধরেন আপনাদেরকে আমি শিখাচ্ছি যে চোর কারা, কারা চুরি করে, তা আপনাদেরকে যদি আমাকে চোর চিনাইতে হয় তাহলে চোরের ক্যারেক্টার আপনাদেরকে আমাকে বলতে হবে, যে একটা চোরের দেখবেন যে গাল কাটা, চোখ কানা, মাথায় চুল থাকবে না, চেহারা কালো, একটু অয়েলি ফেস, এই ধরনের ক্যারেক্টারের মানুষ যখন দেখবেন তখন আপনি নিশ্চিত হবেন যে সে চোর। তাহলে আপনাকে যদি 100টা মানুষ আপনার সামনে আনা যায়, আপনি ওদের মধ্যে খুঁজতে থাকবেন যে কার গাল কাটা, কার একটু অয়েলি ফেস, কে একটু কালো, কার মাথায় চুল নাই, সে চোর, রাইট? সো এই ভাইরাস এবং থ্রেট প্রোটেকশনকে এইভাবে শিখায় দেওয়া হয় যে একটা ফাইল অথবা একটা সফটওয়্যারের এক্সিকিউশন যদি এমন 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 প্যাটার্নের হয় তাহলে একটা থ্রেট, একটা ভাইরাস, একটা ম্যালওয়্যার। তো এই যে শিখায়টা দিই, এই শিখায় দেওয়ার জন্য তার একটা ডেটাবেজ ইউজ করে। ওরা মাইক্রোসফট যে ডেটাবেসটা ইউজ করে এটাকে বলা হয় মাইক্রোসফট ভাইরাস ডিবি, মাইক্রোসফট ভাইরাস ডেটাবেস। সো বেসিক্যালি এটা কন্টিনিউয়াসলি আপডেট নিতে থাকে। আপনারা যদি কখনো উইন্ডোজ আপডেট দেন তাহলে দেখবেন যে সবার আগে উইন্ডোজ ডিফেন্ডার আপডেট নাই, কারণ
মাইক্রোসফট আগে তার ভাইরাস ডেটাবেসটাকে আপডেট করে, তারপরে বাকি প্যারামিটারকে আপডেট করে। বোঝা গেছে? আপনারা যখন বেসিক নেটওয়ার্কিং আর একটু ভালো মতো পড়বেন তখন আমি আরো ভালো মতো বুঝাবো যে ভাইরাস কিভাবে কাজ করে আর ফায়ারওয়াল পলিসিতে কিভাবে কাজ হয়। আপনারা আমাকে হতাশ করে দিয়েন না। So those are the thing that is recommended. Okay, আচ্ছা তারপরে দেখি এই জিনিস আসলে এটা আপনাদেরকে ক্লাসে পড়ানোর কিছু না, এটা আপনারা নিজেরাই একটু গো থ্রু করতে পারতেন। উইন্ডোজ আর্কিটেকচার কিভাবে কাজ করে। সেই উইন্ডোজের দুইটা মানে উইন্ডোজ আর্কিটেকচারকে দুই ভাবে ভাগ করা হয়েছে, একটা ইউজার মোড এবং আরেকটা কার্নেল মোড। তো কার্নেল মোডে প্রথমে কি থাকে, হার্ডওয়্যার, একদম নিচে থাকে হার্ডওয়্যার। ওকে, সো হার্ডওয়্যারের উপরে থাকে হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার এবং তার উপরে থাকে অপারেটিং সিস্টেম কার্নেল। এটা বেসিক্যালি দা ওএস, এটাই হচ্ছে সেই ওএসটা যেটা অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম এই হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করে। অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করার জন্য ওর তো একটা ট্রান্সলেটরের প্রয়োজন। ধরেন ডেল একটা হার্ডওয়্যার বানাইছে, এইচপি আর একটা হার্ডওয়্যার বানাইছে, লেনোভো আর একটা হার্ডওয়্যার বানাইছে। তো সবার হার্ডওয়্যার ডিফারেন্ট, সবার স্ট্রাকচার ডিফারেন্ট, রাইট? সো অপারেটিং সিস্টেমগুলোর কি কমিউনিকেশন করার জন্য একটা মিডিয়ামের প্রয়োজন। ধরেন আমি এখন রাশিয়ান ভাষায় কথা বলতেছি, আপনারা কি আমার ভাষা বুঝবেন আনটিল সামওয়ান ট্রান্সলেট দিস ল্যাঙ্গুয়েজ ইনটু ইউ? আপনারা তো বুঝবেন না, isn't it? So you need a translator. So এই হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেভেলটা একটা ট্রান্সলেটরের মতো কাজ করে। যদিও লেটেস্ট উইন্ডোজ গুলোতে, আই মিন উইন্ডোজ 10 এর যেই 2019 এডিশনের পর থেকে এই অ্যাবস্ট্রাকশন লেয়ারটা উইন্ডোজ আর ইউজ করে না। উইন্ডোজ ডাইরেক্ট অপারেটিং সিস্টেমের কার্নেল থেকে হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে পারে। So Windows operating system can automatically negotiate the hardware kernel. Why? Because the Windows operating system kernel is now based on Linux and the hardware kernel understand the Linux syntax. বুঝা গেছে? তো 2019 এডিশনের পর থেকে অপারেটিং সিস্টেম কার্নেলটা ডাইরেক্ট হার্ডওয়্যার কার্নেলের সাথে কমিউনিকেশন করতে পারে, তার কোনো অ্যাবস্ট্রাকশন লেয়ার থাকে না। ওকে, বাট দিস ইজ দ্য মেইন আর্কিটেকচারাল ব্লক। পরীক্ষায় যদি আর্কিটেকচারাল ব্লক লিখতে দেয় এটাই ড্র করবেন এবং ওখানে লিখে দিবেন যে লেটেস্ট উইন্ডোজ এনটির যে লেটেস্ট এডিশন গুলো এখানে হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ারের প্রয়োজন হয় না, বিকজ লেটেস্ট এডিশন গুলোতে অপারেটিং সিস্টেম কার্নেল ক্যান ডাইরেক্টলি কমিউনিকেট উইথ দ্য হার্ডওয়্যার কার্নেল। ওকে, সো দিস ইজ দ্য মেইন আর্কিটেকচার অফ উইন্ডোজ। তারপর আপনি যদি উইন্ডোজের মধ্যে বিভিন্ন ড্রাইভার ইনস্টল দেন, ফাইল সিস্টেমকে ইনস্টল দেন, তখন আপনার এই যে কার্নেল ড্রাইভার ইনস্টল হবে, ফাইল সিস্টেম ইনস্টল হবে। সো ফাইল সিস্টেম ড্রাইভারগুলোর কাজ কি? ফাইল সিস্টেম ড্রাইভারগুলোর কাজ কি? এনিওয়ান? ফাইল সিস্টেম ড্রাইভারের কাজ কি? হার্ড ডিস্কের ফাইলগুলোকে অ্যাক্সেস করা যায়। নো, ফাইল অ্যাক্সেস করে আপনার কাজটা কি? ফাইলটা অ্যাক্সেস করে আপনি কি কাজ করবেন? স্যার কোনো অ্যাপ্লিকেশন স্যার অ্যাক্সেস করতে চাইলে তখন তার দিব। আরে ফাইল কি একটা অ্যাপ্লিকেশন? স্যার না স্যার, স্যার এন্টায়ার সিস্টেমটাকে একটা সেম ডাইরেক্টরিতে নিয়ে আসবে। স্যার সফটওয়্যার কি হার্ডওয়্যার করার কিছু মডিউল? আরে ফাইল সিস্টেমের কাজ হচ্ছে কোন একটা ফাইলকে রিড করা, রাইট করা অথবা এক্সিকিউশন করা। তারা এত কমপ্লেক্স ওয়েতে একটা জিনিস চিন্তা করেন। ফাইল সিস্টেমের কাজ হচ্ছে কোন একটা ফাইলকে রিড করা, রাইট করা অথবা এক্সিকিউশন করা। অপারেটিং সিস্টেম কার্নেল অটোমেটিকলি ফাইল ডিরেক্টরিগুলো মেইনটেইন করে, যে কে প্রোগ্রাম ফাইলে থাকবে, কে প্রোগ্রাম ফাইল 8x এ থাকবে, কে ইউজার ফাইলে থাকবে, এটা অপারেটিং সিস্টেম কার্নেল অটোমেটিকলি মেইনটেইন করে। একটা অপারেটিং সিস্টেম কার্নেলের কাজই এটা, যে টোটাল ফাইল ডিরেক্টরি গুলোকে মেইনটেইন করা অথবা কোনো আদার্স অ্যাপ্লিকেশন থাকলে সেগুলোকে মেইনটেইন করা। মেইন ফাইল সিস্টেম ড্রাইভার যেটা, ওর কাজ হচ্ছে কোন একটা ফাইলকে রিড করা, রাইট করা অথবা এক্সিকিউশন করা।
এই হচ্ছে ফাইল সিস্টেম ড্রাইভারের কাজ। কোনো কারণে আপনার ফাইল সিস্টেম ড্রাইভার মিসিং হয়ে গেলে আপনি কোন একটা ফাইলকে রিড রাইট এক্সিকিউশন করতে পারবেন না। ওকে, দেন এই যে আদার কার্নেল মোড ড্রাইভার, এগুলোর কাজ কি? দোজ আর বেসিক্যালি ইউজড ফর চিপসেটস, লাইক ফর সে আই এম ইউজিং ইন্টেল কোর আই প্রসেসর 5। নাও এই কোর আই প্রসেসর 5টাকে আমাকে অপারেশনাল বানাইতে হবে, ইজন্ট ইট? নাকি ও অটোমেটিক্যালি অপারেশন করবে আমার সিস্টেমে? তো ওকে তো আমাকে বলতে হবে যে আমি এই অপারেটিং সিস্টেম ইউজ করতেছি বাবা, তুমি এর সাথে নেগোশিয়েশনে আসো, রাইট? সো ওই যে চিপসেট নেগোসিয়েশন যেটাকে বলে, সেটা বেসিক্যালি কল এটা কার্নেল মোড ড্রাইভার। তো এগুলাতে কোনো ইউজার ইন্টারঅ্যাকশনের প্রয়োজন হয় না। একটা অপারেটিং সিস্টেম যখন আমরা ইনস্টল করি, এগুলা বাই ডিফল্ট সিস্টেম নিয়ে নেয়। একটা অপারেটিং সিস্টেমের মধ্যে এগুলোকে অলরেডি জ্যাপ করা থাকে। আমরা যখন একটা বায়োস দিই, কোন একটা সিস্টেমকে যখন বুট দিই, এটা বাই ডিফল্ট সিস্টেম থেকে নিয়ে নেয় এবং সেটাকে হার্ডওয়্যার এক্সিকিউশন করে দেয়। যতক্ষণ আপনার হার্ডওয়্যার রানিং থাকবে, এই সিস্টেমগুলো প্রত্যেকবার রান হবে। ওকে, ইউজার এক্সিকিউশন করে কোথায়? এই যে উইন্ডোজ এপিআই। যেমন আমি এই যে পাওয়ার পয়েন্টটা শেয়ার করছি, এটা কি একটা অ্যাপ্লিকেশন, পিপিটি আই মিন মাইক্রোসফট অফিস 365 অ্যাপ্লিকেশন, যেটা আমি উইন্ডোজ এপিআই এর উপরে রান করছি। আমি যে উইন্ডোজ সিস্টেমটা ইউজ করতেছি, ইটস টোটালি এ উইন্ডোজ এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটাকে আমরা ইউজ করতেছি, অথবা উইন্ডোজ গুই। আরো সহজভাবে যদি বলি, ইটস এ উইন্ডোজ গুই। সহজভাবে বুঝেন, ইটস এ উইন্ডোজ বেসিক্যালি গুই, রাইট? সো উইন্ডোজ গুই এর উপরে আমি বিভিন্ন অ্যাপ্লিকেশনকে রান করাতে পারি, অথবা আমি বিভিন্ন ড্রাইভারকে সাপোর্টে রাখতে পারি। ফরসে আমি যে ব্লুটুথ ইউজ করতেছি, বা ফরসে যে আমি অফিস 360 এটা কি বলে ওয়ান ড্রাইভ ইউজ করতেছি। সো ওয়ান ড্রাইভ কি করে? আপস্ট্রিমে ডেটা পাঠায় এবং ডাউন স্ট্রিম থেকে ডেটা ডাউনলোড করে। সো ওর কিছু ড্রাইভারের প্রয়োজন এই ডেটাটা কন্টিনিউয়াসলি পাঠানোর জন্য এবং ডাউনলোড করার জন্য, যেটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে যখন আমি ওয়ান ড্রাইভটাকে ইনস্টল করি, সে অটোমেটিক্যালি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে এই ড্রাইভারগুলোকে ইনস্টল করে দেয় আমার ব্যাক এন্ডে। মানে এটাতে আমার কোনো ইন্টারাকশন লাগে না। প্রত্যেকটা সফটওয়্যার কিছু না কিছু ড্রাইভ ইনস্টল করে আন্ডার ইওর অপারেটিং সিস্টেম, যেটা ওই সফটওয়্যারের এক্সিকিউশনের জন্য প্রয়োজন হয়, রাইট? যেমন আপনারা অনেক সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে দেখবেন যে বাই ডিফল্ট কিছু জিনিস অলরেডি আপনার ইনস্টল হয়ে গেছে। আপনারা হয়তো ওই যে কন্ট্রোল প্যানেলে গেলেই দেখতে পারবেন। এগুলা কেন হয়? বিকজ ওই সফটওয়্যার গুলোর জন্য দোজ আর প্রি রিকুইজিটস। তো এই যে দোজ আর দ্য ইউজার মোড ড্রাইভার্স, ঠিক আছে? সো এইটা হইতেছে একটা উইন্ডোজ আর্কিটেকচার। একটা উইন্ডোজ যে রান করার জন্য ওর যে আর্কিটেকচারটা, এটা হইতেছে সেই আর্কিটেকচার। বাই ডিফল্ট দ্য উইন্ডোজ গুই, তার উপরে আমরা বিভিন্ন সফটওয়্যারকে ইউজ করি অথবা বিভিন্ন অ্যাপ্লিকেশনকে ইউজ করি। প্রত্যেকটা সফটওয়্যারের আন্ডারে এক একটা ড্রাইভার্স থাকতে পারে, যেটা অটোমেটিকলি আমার উইন্ডোজ এপিআই এর সাথে কমিউনিকেশন করে এবং আমার যে চিপসেট ড্রাইভার তার সাথেও কমিউনিকেট করে। ফরসে যে এই যে ওয়ান ড্রাইভ, তো ওয়ান ড্রাইভ কি আমার চিপসেট এনআইসি কার্ডের সাথেও কমিউনিকেশন করবে ওর পার্সোনাল ড্রাইভার দিয়ে, রাইট? সো সে পার্সোনাল ড্রাইভার দিয়ে মেন যেই কার্নেল ড্রাইভার তার সাথেও সে কমিউনিকেশন করে। ওকে, সো দিস ইজ দ্য I mean Windows architecture of Windows operation. Am I clear, everyone? Yes, sir. তো এই জিনিসটা আপনারা একটু ভালো মতো দেখেন, আপনাদের পরীক্ষা আসতে পারে। স্যার, Yeah. স্যার তখন অ্যাপ্লিকেশন লেয়ার মানে সার্চ বলছিলাম, কারণ এটা হচ্ছে আমাদেরকে কম্পিউটার নেটওয়ার্ক অথবা ডাটা কমিউনিকেশন হচ্ছে যে এক মানে সেন্ডার থেকে রিসিভারে ডাটা পাঠানোর প্রসেসটা আর কি ওএসআই মডেল দিয়ে বোঝানো হইতো। তো আমি মানে অ্যাপ্লিকেশন লেয়ার দিয়ে আর কি ওই ডিএনএস সার্ভার মানে ডিএনএস যে পাঠায় সার্ভারে ওইটার কথা বলছিলাম আর সেই কারণে উইন্ডোজের সাথে মানে রিলেটেড কথাটা বলতে পারি। অ্যাপ্লিকেশন লেয়ার আসলে উইন্ডোজের সাথে রিলেটেড কথা না। আমি আপনাকে যে অ্যাপ্লিকেশন লেয়ারটার কথা জিজ্ঞাসা করছি ওটা আসলে রেফারেন্স মডেলের অ্যাপ্লিকেশন লেয়ার। সো দ্যাটস ডিফারেন্ট। ওইটার সাথে এই অ্যাপ্লিকেশনের কোনো সম্পর্ক নাই। এই অ্যাপ্লিকেশনটা ইজ সফটওয়্যার। দিস ইজ নট অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন, দিস ইজ বেসিক্যালি দ্য সফটওয়্যার। ওকে, এটাকে ওরা অ্যাপ্লিকেশনের নাম দিয়েছে। So don't get mixed up. আচ্ছা now Windows file system. Windows কোন ফাইল সিস্টেম ইউজ করতো? এক্সফ্যাক্ট।
প্রিভিয়াসলি FAT32 ইউজ হইতো। FAT32 উইন্ডোজ 7 যারা ইউজ করছেন, 8 যারা ইউজ করছেন, FAT32 ইউজ করতো। তো FAT16 ইউজ করতো, নট 32, 16 ইউজ করতো। FAT16 ইউজ করতো। সো FAT16 এ লার্জ ফাইল ট্রান্সফারে বা লার্জ ফাইল কাস্টমাইজেশনে প্রবলেম হইতো। পরবর্তীতে উইন্ডোজ এটাকে আপডেট করে FAT32 তে নিয়ে আসে, যেটাতে মেমোরি স্লট একটু বেশি থাকে। FAT32 তে নিয়ে আসে। সো উইন্ডোজ বেসিক্যালি এই দুইটা ফাইল সিস্টেম ইউজ করে, 16 এবং 32। কিছু ওল্ড মডেল এখনো 16 ইউজ করে। ইয়া, NTFS যা একটা ছিল, NTFS ও আছে। দিস ইজ দ্য নিউ টেকনোলজি ফাইল সিস্টেম, এটা এখন আমরা ইউজ করি। প্রিভিয়াসলি ফাইল সিস্টেমটা ইন্ট্রোডিউস হয় XFAT থেকে, স্পেশালি দ্য FAT16 এবং FAT32। এটা শুধুমাত্র উইন্ডোজের জন্য ডিজাইন করা ছিল, তার মানে এটা লিনাক্স অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম বুঝতো না। ওকে, সো উইন্ডোজ এটাতে রিড রাইট করতে পারতো। এখন আমরা যে লেটেস্ট NT সিরিজগুলো ইউজ করি, এগুলো সবই FAT32 সাপোর্ট করে, এন্ড এটা মোস্টলি কমনলি ইউজড। তারপর আরেকটা ফাইল সিস্টেম আছে, হায়ার আর্কিটেকচারাল ফাইল সিস্টেম প্লাস, HFS প্লাস। সো এটা বেসিক্যালি একটা ম্যাকের ফাইল সিস্টেম, ইটস বেসিক্যালি দ্য ম্যাক OS ফাইল সিস্টেম। সো উইন্ডোজ এই ফাইল সিস্টেমটাকে রাইট করতে পারে না, শুধুমাত্র রিড করতে পারে। তার মানে আপনি যদি ম্যাক থেকে হায়ার আর্কিটেকচারাল ফাইল সিস্টেম প্লাসে কোনো ফাইল নিয়ে আসেন, এই ফাইলটাকে আপনি শুধুমাত্র রিড করতে পারবেন, কখনো রাইট করতে পারবেন না। ওকে, সো এই ফাইল সিস্টেমের কিছু ফিচার্স আছে, যেমন অনেক লার্জ ফাইলকে আপনি রিসাইজ করতে পারবেন, পার্টিশনিং করতে পারবেন, ওকে, কাস্টমাইজ করতে পারবেন। এই ফাইল সিস্টেমের এই ফিচার্স গুলো আছে। আই মিন FAT32 থেকেও বড় যদি কোনো ফাইল সিস্টেম কাজ করা লাগে, সেক্ষেত্রে আপনি HFS প্লাস ফাইল সিস্টেম নিয়ে কাজ করতে পারবেন। বাট ইট ইজ টোটালি ম্যাক বেসড, ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য এটাকে বানানো হয়েছে। তারপরে যে ফাইল সিস্টেম, সেটা হইতেছে এক্সটেন্ডেড ফাইল সিস্টেম। আমি একটু দেখাই, এক্সটেন্ডেড ফাইল সিস্টেম এটা বেসিক্যালি লিনাক্স বেসড কম্পিউটারের জন্য। EXT, এক্সটেন্ডেড ফাইল সিস্টেম। যত ধরনের লিনাক্স অপারেটিং সিস্টেম আছে সবাই EXT ইউজ করে, কিন্তু উইন্ডোজ EXT কে রাইট করতে পারে না, শুধুমাত্র রিড করতে পারে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম EXT ফাইল সিস্টেমগুলোকে কখনো রাইট করতে পারে না, শুধুমাত্র রিড করতে পারবে। সো তার মানে আপনি ম্যাক থেকে যদি HFS ফাইল সিস্টেম অথবা কোন একটা লিনাক্স থেকে যদি EXT ফাইল সিস্টেমকে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি ওদেরকে রাইট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি ওই ফাইলের প্রপার্টি চেঞ্জ করতেছেন, শুধুমাত্র রিড করতে পারবেন। ক্লিয়ার? সো এই হইতেছে এদের ফিচার্স। আর এখন যে ফাইল সিস্টেমটা আমরা ইউজ করি, দ্যাট ইজ বেসিক্যালি NTFS, নিউ টেকনোলজি ফাইল সিস্টেম, যেটা ইউনিভার্সাল সবার জন্য, ম্যাক, লিনাক্স, উইন্ডোজ সবার জন্যই ইউনিভার্সাল, এন্ড দিস ইজ মোস্ট কমনলি ইউজড ফাইল সিস্টেম নাওয়াডেজ। সো আপনি যে কোনো জায়গা থেকে ফাইল যে কোনো জায়গায় নিতে পারবেন, যে কোনো জায়গায় ফাইল যে কোনো জায়গায় রিড রাইট এক্সিকিউট করতে পারবেন, ইউ উইল নট ফেস এনি ইস্যু। ওকে, বাট কিছু কিছু সার্ভার স্টেশন, কিছু কিছু উইন্ডোজ মেশিন এখনো NTFS সাপোর্ট করে না, যেগুলো এখনো NTFS টা তারা এখনো পায় নাই, অথবা কিছু কিছু ইন্টারনাল প্রপার্টি ফাইলের, ইন্টারনাল প্রপার্টি ফরসে আপনি উইন্ডোজ সার্ভার থেকে কোন একটা ডেটাবেসকে এক্সট্রাক্ট করতে চান, নাও সরি লিনাক্স সার্ভার থেকে কোন একটা ডেটাবেসকে এক্সট্রাক্ট করতে চান, ধরেন একটা ডেটাবেসের ইন্ডেক্স ফাইলকে আপনি এক্সট্রাক্ট করতে চান। নাও ওই ইন্ডেক্স ফাইলটার ফরম্যাট যদি থাকে ফরসে EXT তে, এবং ওই এক্সট্রাকশনটা যদি আপনি আসে উইন্ডোজে করতে চান, তাহলে আপনি আর করতে পারবেন না এক্সট্রাকশনটা। আপনাকে কি করতে হবে, ওই লিনাক্স অপারেটিং সিস্টেম থেকে ওই ফাইল সিস্টেমের ফরম্যাটটা EXT থেকে চেঞ্জ করে NTFS অথবা FAT32 তে নিয়ে আসতে হবে, তারপরে সেটাকে আপনি উইন্ডোজে নিয়ে আসলে সেটাকে এক্সট্রাক্ট করতে পারবেন। So when you are going to work with the file systems with different operating system, you need to be take care of those things. Okay, so কয়টা ফাইল সিস্টেম তাইলে আছে? টোটাল 4টা। ওকে, FAT ফাইল সিস্টেম, HFS ফাইল সিস্টেম, EXT ফাইল সিস্টেম and NTFS ফাইল সিস্টেম। এই পরীক্ষায় এইগুলোর ডিফারেন্স আসবে, যে এটা কার সাথে কার ডিফারেন্স কি। ওকে, সো এগুলো আপনাদেরকে একটু পড়তে হবে। এটা মুখস্থ করে পড়ার কোনো কিছু নাই, আপনারা যেটা বুঝবেন, ওই যেই ভাষায় বুঝবেন ওই ভাষাতে এক্সপ্লেন করবেন।
এখানে যে লেখা আছে এই জিনিসই যে হুবহু লিখতে হবে ব্যাপারটা আসলে এমন না। ওকে, আচ্ছা, তারপরে দ্য উইন্ডোজ বুট প্রসেস, যে একটা উইন্ডোজ কিভাবে বুট হয়, উইন্ডোজ কিভাবে বুট হয়। তার মানে আমি যেটা পাওয়ার অন করলাম, উইন্ডোজকে যে পাওয়ার অন করলাম, পাওয়ার অন করার পর থেকে এই যে উইন্ডোজের যে গ্রাফিক্যাল ভিউটা দেখতে পাই, পাওয়ার অন করার পর থেকে কি কি প্রসেস রান করে যে আমি উইন্ডোজের গ্রাফিক্যাল ভিউটা দেখতে পাই, হোয়াট আর দ্য প্রসেস দ্যাট আর রানিং ইনটু মাই সিস্টেম। ওকে, দ্যাটস দ্য কনসার্ন। তো আমরা একটু সহজভাবে বুঝি, এত কমপ্লেক্স যাওয়ার দরকার নাই, ইটস এ মোর কমপ্লেক্স আর্কিটেকচার। বেসিক একটা সহজ আর্কিটেকচারটা বুঝি। যখন আমরা একটা ডিভাইসকে পাওয়ার অন করি, ফার্স্ট টাইম একটা ডিভাইসকে পাওয়ার অন করলাম, পাওয়ার অন করার পর ও একটা মোডে যায়, এটাকে বলে পোস্ট মোড। হোয়াট ইজ পোস্ট মোড? পোস্ট মোড স্ট্যান্ডস ফর পাওয়ার অন সেলফ টেস্ট। পোস্ট মোড স্ট্যান্ডস ফর পাওয়ার অন সেলফ টেস্ট। পোস্ট মোডে কি কাজ করে? এই যে একটা যে হার্ডওয়্যার, আমার একটা যে হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারের অনেক প্রপার্টি আছে, রাইট? আমার র্যাম আছে, মেমোরি আছে, আমার বিভিন্ন ইন্টারফেস আছে, আইও পোর্ট আছে, ক্যামেরা আছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, অনেক ডায়োডস আছে, অনেক প্রসেসিং সিস্টেম আছে, সিপিইউ আছে, জিপিইউ আছে, টিসিপিইউ আছে, রাইট? তো প্রত্যেকটা অবজেক্টের একটা থ্রেশহোল্ড আছে। তো আমি যখন পাওয়ার অন সেলফ টেস্ট দিই, প্রত্যেকটা অবজেক্টের এই থ্রেশহোল্ডকে ডিভাইস চেক করে আসে। তার মানে হার্ডওয়্যার ডিভাইসের ইনিশিয়াল পারফরমেন্স, হার্ডওয়্যার ডিভাইস যে ইনিশিয়ালি রান করতেছে কিনা, ইনিশিয়াল পারফরমেন্সকে টেস্ট করে পোস্ট মোড। যতবার আপনি ডিভাইসকে পাওয়ার অন করবেন, প্রত্যেকবার প্রত্যেকটা হার্ডওয়্যার কম্পোনেন্টকে সে টেস্ট করবে যে ওই কম্পোনেন্টটা ঠিক আছে কিনা। যদি পোস্ট মোড সাকসেসফুল হয়, তারপরেই সে বুট লোডারে যাবে, যদি পোস্ট মোড সাকসেসফুল না হয়, তাহলে সে কখনো বুট লোডারে যাবে না, সে আবার পাওয়ার অন হয়ে আবার পোস্ট মোড চেক করবে। তো এখনকার লেটেস্ট যে ডিভাইসগুলো, এগুলো টোটালি রেকমেন্ড করে যে পোস্ট মোডকে রান করো না। কারণ কি, ধরেন আপনার তো একটা ক্যাপাবিলিটি আছে, আমি যদি প্রত্যেক দিনে 4 বার করে আপনার ক্যাপাবিলিটি আমি 4 বার করে টেস্ট করি যে আপনি কতটুকু ম্যাক্সিমাম যাইতে পারেন, তাহলে তো আপনার লাইফ সাইকেল কমে যাবে, ইজন্ট ইট? আপনার লাইফ সাইকেল কমে যাবে না? যে আমি যদি প্রত্যেকদিন আপনাকে আপনার থ্রেশহোল্ড পর্যন্ত একবার টেস্ট করি, আবার তারপরে নামাই নিয়ে আসি, আপনার তো লাইফ সাইকেল কমে যাবে তাইলে। তো এই জন্য লেটেস্ট যে গ্যাজেটগুলো, এই গ্যাজেটগুলো রেকমেন্ড করে যে ডোন্ট রান দ্য পোস্ট মোড, ডোন্ট টার্ন অফ দ্য ডিভাইস অ্যাকচুয়ালি। তো ডিভাইসকে পাওয়ার অন না করলে পোস্ট মোড হয় না। সো ডোন্ট টার্ন অফ দ্য ডিভাইস, জাস্ট পুট ইট অ্যাট স্লিপ, ডিভাইসকে স্লিপ মোডে রেখে দেন। এই যে আমাদের যে একটা কনসেপ্ট আছে যে স্লিপ মোডে যদি রাখি তাহলে মনে হয় ব্যাটারিটা একটু ড্রেনেজ হয়ে যাবে, ইটস এ বুলশিট কনসেপ্ট। স্লিপ মোডে কাস্টমাইজেশন করা যায়। when you are putting the device in a sleep mode, so you can choose যে কোন অ্যাপ্লিকেশন আপনার ডিভাইসের ব্যাটারি ইউজ করবে, স্লিপ মোডে কি কি রান হবে, কি কি রান হবে না, কি কি চান না, এভরিথিং হি উইল অটোমেটিকলি মেইনটেইন। আপনি ডিভাইসকে একদম শাটডাউনের মতো স্লিপ মোডে করে রাখতে পারেন যে কিছুই রান করবে না। আপনার ডিভাইসের নরমাল ব্যাটারি ড্রেনেজ যেভাবে হয়, স্লিপ মোডে রাখলেও আপনার ডিভাইসের ব্যাটারি ড্রেনেজ সেভাবে হবে। লেটেস্ট যে গ্যাজেটগুলো লাইক ম্যাকবুক অথবা Dell device, HP device, Lenovo device, Toshiba device, those device doesn't support that you put your device on a power off mode. আমরা কি ফোনকে প্রতিদিন পাওয়ার অফ করি? ডেফিনেটলি না, রাইট? সো প্রত্যেকদিন ফোনকে পাওয়ার অফ করেন তো আপনার ফোন যদি 5 বছর আপনার কাছে টিকে, প্রত্যেকদিন পাওয়ার অফ করে অন করলে আপনার ফোন আপনার কাছে 3 বছর টিকবে, বিকজ হি উইল চেঞ্জ হিজ পোস্ট মোড। ইয়া কোশ্চেন? স্যার স্লিপ মোড আর হাইবারনেটের মধ্যে পার্থক্য কি স্যার? স্লিপ মোড আর হাইপার নিডের মধ্যে পার্থক্য হইতেছে যে হাইপার নিডটা আসলে এমন, যতক্ষণ পর্যন্ত না আপনি ওকে ফোর্স করবেন ও ততক্ষণ পর্যন্ত উঠবে না, অথবা কোনো একটা ট্রিগার, কোনো কিছু যতক্ষণ না তাকে ট্রিগার করবে ততক্ষণ পর্যন্ত সে উঠবে না, ইটস দ্য হাইপার নিড। আর স্লিপ মোডে আপনি যখন খুশি তখন সেটাকে কোনো কিছু ট্রিগার না করেও আপনি এটাকে কাজ করাইতে পারেন, দ্য অ্যাডমিন ক্যান ওয়ার্ক ইট। ফরসে আমি যদি কোনো একটা হাইপার নিডে রেখে দিই, ওরে আমি যদি ওকে বলি যে 5 দিন পর ওকে ট্রিগার হইতে হবে, তো 5 দিন পর্যন্ত আপনি যতই কিছু করেন না কেন ও ওকে অন করতে পারবেন না। বাট স্লিপ মোডে whenever you want to do you can do it. Okay,
So this is the post mode. So post mode successfully হইলে you will go to the bootloader. তো bootloader এ আসলে কি হয়, bootloader এ একটা ফাইল এক্সিকিউশন থাকে, যেমন এই যে bootmrg.exe, এটা হইতেছে উইন্ডোজ এর জন্য bootloader, লিনাক্স এর জন্য bootloader ডিফারেন্ট, অ্যান্ড্রয়েড এর জন্য bootloader ডিফারেন্ট, iOS এর জন্য bootloader ডিফারেন্ট, এক একটা অপারেটিং সিস্টেমের এক এক ধরনের bootloader থাকে। তো পোস্ট মোড সাকসেসফুল হইলে সে বুটলোডারকে খুঁজতে যায় যে আমার বুটলোডার কোথায় আছে। তো বুটলোডারটা বেসিক্যালি ফ্ল্যাশ অথবা রমে থাকে, রিড অনলি মেমোরিতে থাকে, এখানে বুটলোডারটা এক্সিস্ট করে। সো বুটলোডারের মধ্যে কিছু ফাংশন থাকে যেটা আপনাকে খুঁজে বের করতে সাহায্য করে যে আপনার আইওএসওটা কোথায় আছে, আপনার সিস্টেমের আইওএসওটা কোথা থেকে সে লোড দিবে। তো এই যে উইন্ডোজ load.exe, এটা হইতেছে আপনার সিস্টেমের আইওএস। তো বুটলোডার যদি সাকসেসফুলি ফাইন্ড আউট হয়, বুটলোডারটা আপনার হার্ডওয়্যারের ফ্ল্যাশে অথবা রমে থাকতে পারে, কোনো থার্ড পার্টি সার্ভারে থাকতে পারে, অথবা কোনো ইউএসবি তে থাকতে পারে। এক একটা সিস্টেমে এক একভাবে আমরা বুটলোডার ইউজ করি। ওকে, তো বুটলোডার খুঁজে বের করবে যে কোথায় আইওএসওটা আছে। এই বুটলোডারের কাছে আসলে ইনফরমেশনটা থাকে যে আইওএসও কোথায় আছে এবং ওই আইওএসওকে কিভাবে এক্সিকিউট করতে হয়। সো উইন্ডোজের জন্য যেমন আইওএসও উইন্ডোজ load.exe, লিনাক্সের জন্য ডিফারেন্ট, ম্যাকের জন্য ডিফারেন্ট, যেগুলো বললাম। ওকে, পরে আইওএসওটা লোড হওয়ার পর, আইওএসওটা যদি সাকসেসফুলি লোড হয়, তারপরে সে আমাকে উইন্ডোজ GUIটা দেখায়, উইন্ডোজ GUIটা তারপরে সে দেখে। সো দিস ইজ দ্য প্রসেস হাউ অ্যাকচুয়ালি দ্য বুট আপ স্টার্টস। প্রথমে পাওয়ার অন, তারপরে পোস্ট, তারপরে বুটলোডার, তারপরে আইওএসও লোডার, I mean this is the ISO loader, okay, not the ISO loader, তারপরে আমার GUI। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আমি যে একটা ইনস্টল করে রাখছি, যে ক্রোম ইনস্টল করছি, উইন্ডোজের সাথে তো আর ক্রোম আসে না। তো আমি উইন্ডোজ ইনস্টল করার পর ক্রোমটা ইনস্টল করছি, এখন এই যে আমার কাছে ক্রোম আছে, আমি যতই পাওয়ার অফ করি আমার ক্রোম কিন্তু কখনো আর হারাবে না। তার মানে কি, এই আইওএসও কোনো একটা ভ্যালু ধরে রাখছে ক্রোমের জন্য, রাইট? সো প্রত্যেকটা সিস্টেম স্টার্ট হওয়ার পর কি কি এক্সিকিউশন আপনার সিস্টেমের সাথে আসবে, বা কি কি অ্যাপ্লিকেশন আপনি অলরেডি ইনস্টল করছেন যেগুলো আপনার জন্য এখন আবার আসবে, এই জিনিসগুলোকে ধরে রাখে একটা রেজিস্ট্রি ভ্যালু। এটাকে বলে উইন্ডোজ রেজিস্ট্রি কন্ট্রোলার। উইন্ডোজ রেজিস্ট্রি কন্ট্রোলার, উইন্ডোজ পড়াইতেই তো দেখে আজকে দিন চলে গেল। উইন্ডোজ রেজিস্ট্রি কন্ট্রোলার, এই যে জাস্ট গো টু রেজিস্ট্রি এডিটর, just go to registry editor. So you can see here there are lots of kind of registry. Okay, HK class root, HK current user, local machine, যে লোকাল মেশিনের মধ্যে যে ইনফরমেশন গুলো থাকবে, প্রত্যেকটা উইন্ডোজ যখন বুট হয়ে আসে, লোকাল মেশিনের মধ্যে যে রেজিস্ট্রি ভ্যালু গুলো থাকে, এই রেজিস্ট্রি ভ্যালু গুলো অনুসারে সে বুট হয়ে আসে। ওকে, তার মানে আমার যে ক্রোম আসবে, আমার এই যে পাওয়ার পয়েন্ট আসবে, এই ভ্যালুগুলো আমি কোথায় বসাই দিয়ে রাখছি, এই রেজিস্ট্রিতে। যদি আমি এখান থেকে এগুলোকে রিমুভ করে দিই, তাহলে যখন আমি পাওয়ার অফ করব ওইগুলো আর ইনিশিয়ালি আসবে না আমার কাছে, আমাকে আবার তখন সেগুলোকে ইনস্টল করা লাগবে। বোঝা যাচ্ছে? সো এই যে ভ্যালুগুলো, যে আপনার কাস্টমাইজড সেটআপ, উইন্ডোজ কাস্টমাইজেশন যে সেটআপ, এই কাস্টমাইজড সেটআপটা আপনার কাছে আসে কিভাবে? বাই ইউজিং দিস রেজিস্ট্রি। তো এই যে এখানে ইউজার ডিটেল থাকে, ইউজার ডিটেল যে কোন কোন ইউজার থাকবে, কোন কোন ইউজারের কি কি পারমিশন থাকবে, হ্যাঁ, কোন ইউজারের পাসওয়ার্ড পারমিশন কি, এই বিভিন্ন ভাবে রেজিস্ট্রি ভ্যালুগুলো সেট করা থাকে। না, ওই যে রেজিস্ট্রি ভ্যালুগুলো বিভিন্ন ভ্যালুতে সেট করা থাকে। কি কি ভ্যালু? বাইনারি ভ্যালুতে সেট করা যায়, দেন স্ট্রিং ভ্যালুতে সেট করা যায়, স্ট্রিং ভ্যালুতে সেট করা যায়, অথবা বুলিয়ানে সেভ করা যায়, বুলিয়ান ভ্যালুতে সেভ করা যায়। সো এই তিন ধরনের ভ্যালুতে রেজিস্ট্রিকে ফিক্স করা যায়। যেমন ফরসে আমি যদি লোকাল মেশিনের রেজিস্ট্রি দেখাই, ফরসে হার্ডওয়্যার রেজিস্ট্রি, হ্যাঁ, কারেন্ট কনফিগ, হ্যাঁ, আমি যদি সফটওয়্যার দেখাই, ফ্রন্ট রেজিস্ট্রি দেখাই। সো এই যে ফ্রন্ট রেজিস্ট্রি কি ভ্যালুতে আছে? স্ট্রিং, দিস ইজ দ্য স্ট্রিং ভ্যালু। এই যে রেজ DW word, D word, so it's a string value তে সেভ করা আছে। I can also change this, I can modify this, আমাকে যদি উইন্ডোজ কে কাস্টমাইজ করা লাগে, so I can modify this, আমি অলসো এটাকে বাইনারিতে কনভার্ট করতে পারবো অথবা বুলিয়ানে কনভার্ট করতে পারবো। হ্যাঁ, যে সিস্টেমে গেলে
কারেন্ট কন্ট্রোল, এরা অনেক অনেক ভাস্ট একটা ট্রি, এটা অনেক ভাস্ট একটা ট্রি। সো এটা নিয়ে আপনারা অনেক স্টাডি করতে পারেন যে রেজিস্ট্রির মধ্যে কি কি আছে, কোন কোন ট্রির কাজ কি, এগুলা নিয়ে স্টাডি করা পসিবল। ওকে, সো এই কোর্সে এগুলা নিয়ে ডিটেলস স্টাডি নাই, বাট আপনারা যদি ইন্টারেস্টেড হন তো এগুলা নিয়ে আপনারা পরবর্তীতে পড়াশোনা করতে পারেন যে কোথায় কোন ট্রির কাজ কি। একটা উইন্ডোজের যে মাস্টার কন্ট্রোলিং যে প্যানেল, এটা বেসিক্যালি এখান থেকে কাজ করা হয়, রেজিস্ট্রি কি থেকে কাজ করা হয়। যদিও এখানে ইউজারের কোনো ইন্টারাকশন লাগে না, উইন্ডোজ অটোমেটিকলি এটাকে কনফিগার করে, ইউজার ফ্রেন্ডলি এটাকে বলা হয়। তো আমরা আসলে এটা নিয়ে কনসার্ন থাকি না, বাট when you are an analyst, if some report come up that আপনার রেজিস্ট্রি ভ্যালু কোথাও চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আপনার এটার পারফরম্যান্স ঠিক মতো হচ্ছে না, তখন আপনাকে এগুলোকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, সো ইউ নিড টু নো দ্যাট রেজিস্ট্রি কির কাজ কি, রেজিস্ট্রি এডিটরের আসলে কাজ কি, টু কিপ আপ সাম ইনিশিয়াল সেটআপ or to keep up your customized setup, যেটা এখানে বেসিক্যালি লোড করা থাকে, আইদার বাইনারি or boolean or string. Is this clear, the Windows boot process? আপনারা এত কমপ্লেক্স করে না লিখলেও পারেন, আমি যেভাবে বললাম এভাবেও লিখতেও পারেন, এখানে আরো কমপ্লেক্স করে দেওয়া আছে। ইয়েস, ইএফআই তে গেলে আমাদের জিপিটি এর কেন দরকার পড়ে এমবিআর বাদ দিয়ে? বুঝলাম না। স্যার যখন স্যার ইউএফআই তে আমরা যখন সেটআপটা দিই উইন্ডোজ, তখন স্যার আমাদের যে বুটেবল ডিভাইসটা তখন কিন্তু জিপিটি তে নিতে হয়। হ্যাঁ, এটা কি কারণে স্যার এমবিআর দিয়ে কেন হয় না? EFI ফাইল ফরম্যাটটা আসলে জিপিটি সাপোর্ট করে, এমবিআর কে সে সাপোর্ট করে না। এক একটা বায়োস সেটআপের আসলে এক এক ধরনের ফাইল সিনট্যাক্স মানে পার্টিশনিং সিনট্যাক্স সাপোর্টেবিলিটি আছে। তো দিস ইজ দ্য রিজন, বাট আপনি চাইলে এটাকেও কাস্টমাইজ করতে পারেন। আপনার ফাইল সিস্টেমে গিয়ে আপনার হার্ড ডিস্কের জিপিটি ফরম্যাট অথবা এমআরবি ফরম্যাটকে আপনি কাস্টমাইজ করতে পারেন। যেমন এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, ক্রিয়েট ফরম্যাট পার্টিশনিং ডিস্ক, এখান থেকে আপনি চেক করতে পারবেন আন্ডার প্রপার্টিজ কোথায় যেন আছে, আন্ডার প্রপার্টিজ এর মধ্যেই কোথায় ও জানি আছে। যে এটা জিপিটি করতে চান না এমআরবি করতে চান, ইউ ক্যান চেক, ইউ ক্যান ডু ইট ফ্রম হিয়ার। এখান থেকে দেখতে পারবেন, জাস্ট গো টু ডিস্ক ম্যানেজার, এখান থেকে আপনারা দেখতে পারবেন। ওকে, আচ্ছা, সো দিস ইজ দ্য উইন্ডোজ বুট সেটআপ। ওই যে স্টার্টআপে কি কি আসবে কি আসবে না এগুলোকে যদি আপনি কনফিগার করতে চান, ইউ ক্যান গো টু সিস্টেম কনফিগে গেলে আপনার যে বুটটা কিভাবে হবে, আপনার বুট লোডারটা কোথায় থাকবে, সেফ মোডে করতে চান কিনা, কতটুকু টাইম নিছে, বা কি কি সার্ভিস আপনি রান করতে চান, যখন আপনার সিস্টেমটা বুট হবে কি কি সার্ভিস আপনি রান করতে চান। যদিও মাইক্রোসফট এগুলো বাই ডিফল্ট করে রাখে আপনার সিস্টেমের সাথে, বাট আপনি চাইলে সিস্টেমকে আরো কাস্টমাইজ করতে পারেন। দেন স্টার্টআপে কি কি সার্ভিস রান করতেছে, এগুলো আগে এখানে ছিল, এখনকার উইন্ডোজ এগুলো সবই রিমুভ করে নতুন ইয়েতে নিয়ে গেছে। ওকে, সো এগুলাই আপনি এখান থেকে দেখতে পাবেন। এটা বুট প্রসেস, এগুলো তো দেখাইলামই। এটা উইন্ডোজ কিভাবে শাটডাউন দেয়, কিভাবে পাওয়ার অফ দেয়, কি কি ফিচার্স আছে এগুলো দেখা। যদি কখনো উইন্ডোজ ফ্রিজ হয়ে যায়, then you can use Control Alt Delete to go to the what I say privileged shutdown mode. If you use Control Alt Delete, you can go to the privileged shutdown mode to customize your Windows shutdown. যদি আপনার ডিভাইসটা কখনো ফ্রিজ হয়ে যায় সেক্ষেত্রে করতে পারেন, অথবা এখান থেকেই আপনি শাটডাউন পাওয়ার অফ এগুলো করতে পারেন। এগুলো কি কি প্রসেস রান করে টাস্ক ম্যানেজার থেকে যেগুলো দেখা যায়। হ্যাঁ, মেমোরি অ্যালোকেশন, মাইক্রোসফটের কিছু টুলস আছে যেগুলো খুবই ভেরি বিউটিফুল টুল, এগুলোকে বলে মাইক্রোসফট সুইট। যেমন এই যে র্যাম ম্যাপ, এই যে মাইক্রোসফট সুইট, এটা একটা র্যাম ম্যাপই তো না, র্যাম ম্যাপ। সো এই যে এখান থেকে আপনারা মাইক্রোসফট র্যাম ম্যাপ ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড করে আপনার কতটুকু যেখান থেকে কি কি করা যায় এগুলো লেখা আছে, যে কতটুকু মেমোরি কোথায় অ্যালোকেট করা, কতটুকু কোথায় ইউজ হচ্ছে। ধরেন আপনি কোন একটা উইন্ডোজ সার্ভার ইউজ করতেছেন, উইন্ডোজ সার্ভারের মেমোরি অ্যালোকেশন করা লাগে। নাও এই মেমোরিটা কোথায় কতটুকু ইউজ হচ্ছে, কোন মেমোরিতে কি কি প্রসেস রান করতেছে, আপনি এটা গ্রাফিক্যালি দেখতে চান, সেক্ষেত্রে আপনি মাইক্রোসফটের র্যাম ম্যাপটা ইউজ করতে পারেন। এটাকে বলা মাইক্রোসফট সুইট টুল, যেটা উইন্ডোজের সাথে প্রোপ্রাইটারিশিপ হিসেবে আসে না, আপনাকে আলাদাভাবে এটাকে ডাউনলোড করে নিতে হয়। ইটস এ ভেরি স্মল টুল বাট ইটস ভেরি বিউটিফুল। এটাকে আপনারা একটু টেস্ট করেন, র্যাম ম্যাপ টুল। সো সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে যেহেতু আপনাকে মনিটরিং এ রাখতে হয়, সো র্যাম ম্যাপ ইজ ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক টুল উইন্ডোজ সিস্টেমকে মনিটরে রাখার জন্য, এবং খুবই লাইট ওয়েট, যেটা আপনার সিস্টেমের অন্য কোনো প্যারামিটারকে হার্ম করবে না। আপনি অনেক থার্ড পার্টি টুল আছে যেগুলোকে ইনস্টল করতে পারেন ফর ইওর হার্ড ডিস্ক মনিটরিং, বাট সেগুলো মাইক্রোসফট সার্টিফাইড না প্রথমত, দ্বিতীয়ত সেটা আপনার সিস্টেমের কিছু প্রপার্টি ইউজ করবে যেটা র্যাম ম্যাপ টুলটা ইউজ করবে না। ওকে, সো নামটা কি? র্যাম ম্যাপ। ওকে, র্যাম ম্যাপ ভার্সন, যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, লেটেস্টটা ইউজ করাটা বেটার। দেন এই যে রেজিস্ট্রি কি, সো কোন ফোল্ডারের রেজিস্ট্রি কিতে কি কি করা হয়, এই যে কারেন্ট ইউজার, হোল্ড ইনফরমেশন কনক্রেটিং দ্য কারেন্ট লগইন ইন দ্য ইউজার। সো এখানে কার ইনফরমেশন থাকে, দেন এই যে এইচ কি ইউজার, এখানে কার ইনফরমেশন থাকে, হোল্ড ইনফরমেশন কন্টেইনিং অল দ্য ইউজার অ্যাকাউন্ট অফ দ্য হোস্ট, এখানে কাদের ইনফরমেশন থাকে। হ্যাঁ, দেন এইচ কে লোকাল মেশিন, এখানে কি থাকে, হোল্ড সিস্টেম রিলেটেড ইনফরমেশন, সিস্টেম রিলেটেড যত ইনফরমেশন সব এখানে থাকে। তেমন যে এইচ কি কারেন্ট কনফিগ, এখানে কি থাকে, হোল্ড ইনফরমেশন অ্যাবাউট কারেন্ট হার্ডওয়্যার প্রোফাইল, আপনার যে হার্ডওয়্যার প্রোফাইল সে তার ব্যাপারে যত ইনফরমেশন থাকবে সব আপনার বেসিক্যালি এই রেজিস্ট্রির আন্ডারে থাকবে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে কার আন্ডারে কি কি থাকে। আপনাকে যখন কোনো কিছু ট্রাবল শুট করার প্রয়োজন হবে তখন